আজকে আমরা পড়ব হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। 2021-22 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে ফ্রেজ থেকে খুব একটা প্রশ্ন আসতো না, বাট ওই পরীক্ষাটায় দুইটা ফ্রেজ থেকে প্রশ্ন আসে, ফ্রেজ ক্লজ রিলেটেড, এবং এরপর থেকেই রেগুলার বেসিসে প্রশ্ন আসতেছে, এবং বিসিএস পিলিতে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো ওইখান থেকে এই প্রশ্নগুলো আসে অ্যাকচুয়ালি। তো চলো শুরু করা যাক। তো ফ্রেজ মানে কি? আমরা তো ওয়ার্ডের সাথে পরিচিত, তাই না? ওয়ার্ড মানে কি? কোনো শব্দ। ওয়ার্ড মানে হচ্ছে কোনো শব্দ, আর ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি বলতো? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। আচ্ছা, শব্দগুচ্ছ মানে কি? কয়েকটা শব্দ। এক্স্যাক্টলি কয়টা শব্দ? দুইটা বা তার চেয়ে বেশি শব্দ হলে আমরা বলবো শব্দগুচ্ছ। তাহলে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কোনো কম্বিনেশন থাকে না। অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব সাধারণত একসাথে থাকে না। এখন সাবজেক্ট তো আমরা বুঝি, তাই না? বাক্যে যাকে নিয়ে বলা হয়। ফাইনিট ভার্বটা আমরা অলরেডি ভার্বের ক্লাসে দেখে আসছি যে ফাইনিট ভার্বটা কি, আজকে আবার শর্টে দেখব। আচ্ছা, তাহলে ফ্রেজ মানে হচ্ছে আমাদের শব্দগুচ্ছ, যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকে না। ফাইনিট ভার্বটা আমরা দেখব। তো আমাদের ওয়ার্ড আর ফ্রেজ এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখো তো। এই বেড একটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। আমরা যদি বলি এ বেড অফ রোজেস, যদিও এটা ইডিয়মস, বাট এটা কিন্তু একাধিক শব্দগুচ্ছ, বা এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি যে যখন একাধিক শব্দ পাশাপাশি বসে কোনো অর্থ অথবা আংশিক অর্থ প্রকাশ করে, কোনো অর্থ কিংবা আংশিক অর্থ প্রকাশ করে, তাকে আমরা ফ্রেজ বলি। এই যে দেখো তো, একটা দুইটা তিনটা শব্দ পাশাপাশি বসে একটা আংশিক অর্থ প্রকাশ করছে, এইটাই কি? এইটাই আমাদের ফ্রেজ। তো আমি কিন্তু তোমাকে বললাম যে এইটা কি বলতো, এইটা হচ্ছে কি? ফ্রেজ। ওকে, তো এরপরে আমাদের একটা জিনিসের মধ্যে আমরা খুবই কনফিউজড হয়ে যাই, সেটা হচ্ছে ইডিয়মস কি আর ফ্রেজ কি। ইডিয়মস কি আর হচ্ছে ফ্রেজ কি, রাইট? তো চলো আমরা একটু দেখি ইডিয়মস আর ফ্রেজটা কি। ধরো আমি দুইটা শব্দগুচ্ছ লিখি। একটা ধরো লিখি এ ম্যান অফ লেটার্স, আরেকটা লিখি অন ফ্রাইডে মর্নিং। আচ্ছা, এখন তোমরা আমাকে কি বলতে পারবা কোনটা ইডিয়মস কোনটা ফ্রেজ? কোনটা ইডিয়মস আর কোনটা হচ্ছে ফ্রেজ? দেখো, এইটাকে কিন্তু কয়েকটা শব্দ শুক্রবার সকালে, শুক্রবার সকালে কি তা কিন্তু বলে নাই, আমার একটা অর্থ কিংবা একটা আংশিক অর্থ দিছে, কয়েকটা শব্দ পাশাপাশি বসছে, শব্দগুচ্ছ। তাহলে এইটাকে কিন্তু আমরা বলতে পারি ফ্রেজ। এটাকে কিন্তু আমরা বলতে পারি কি বলতো, এটাকে আমরা বলতে পারি ফ্রেজ। আচ্ছা, দেখো এখানেও কয়েকটা শব্দ পাশাপাশি বসছে, ঠিক আছে, কয়েকটা শব্দ পাশাপাশি বসতে ম্যান অফ লেটার্স কিছু একটা অর্থ বোঝায়, এইটাকেও আমরা ফ্রেজ বলতে পারবো। বাট এটার একটা স্পেশাল নাম আছে। ধরো এইটাকে সরাসরি যদি অনুবাদ করি, মানে অর্থনুবাদ যদি করি, এটার মানে কিন্তু শুক্রবার সকালে, এইটার মানে হচ্ছে শুক্রবার সকালে, ঠিক আছে। আর যদি বলি এ ম্যান অফ লেটার্স, এইটার মানে কি? চিঠির মানুষ। এইটার মানে কি? চিঠির মানুষ। বলো তো, এইটার মানে কি চিঠির মানুষ হবে? না, এটা কিন্তু চিঠির মানুষ না। এটার মানে কি? এইটার মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। তাইলে এইটা হচ্ছে আমাদের অর্থানুবাদ। অর্থানুবাদ, অর্থানুবাদ মানে কি? অর্থ যা সেইটাই। আর এইটা কিন্তু আমরা বলতে পারি ভাবানুবাদ। ভাবানুবাদ মানে অ্যাকচুয়ালি আমার যেটা বোঝাচ্ছে। তাইলে এই অর্থানুবাদ আর ভাবানুবাদ দুইটা কি সেম? দুইটা কি সেম? দুইটা কিন্তু সেম না। তাইলে এরকম যখন আমার অর্থানুবাদ একটা বাট ভাবানুবাদটা আলাদা, এইটাকেই আমরা একটা স্পেশাল নাম দিই, এবং এইটাকেই আমরা বলি ইডিয়মস। এটাকেই আমরা বলি ইডিয়মস, ঠিক আছে। ফ্রেজ, বাট এটাকে আমরা একটা স্পেশাল নাম দিই, সেটা হচ্ছে ইডিয়মস। এইটার মানে এইটাকে তুমি অর্থানুবাদ বলো, অর্থানুবাদ বলো, কিংবা তুমি এটাকে ভাবানুবাদ বলো, দুইটার মানেই তো শুক্রবার সকালে, তাই না? দুইটার মানেই শুক্রবার সকালে। তাইলে এইটাকে আমরা কি বলবো?
এইটাকে আমরা বলবো ফ্রেজ। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে ইডিয়মস আর ফ্রেজ আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, বাট একটু হইলেও পার্থক্য আছে, আমাদের একটু হইলেও হচ্ছে পার্থক্য আছে। তাহলে কি এটা হচ্ছে ফ্রেজ ভার্সেস ইডিয়মস। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, প্রথমটা ফ্রেজ, দ্বিতীয়টা কি ইডিয়মস। এ পর্যন্ত বুঝছি আমরা, বলো তো? তাহলে আমরা পারবো ধরো এটাকে আমরা বলতে পারি কি, ইডিয়মসের উদাহরণটা কি দিলাম বলো তো? এ ম্যান অফ লেটার্স বলতে পারি, তারপরে হচ্ছে তোমার কি বলতে পারি, এরকম অনেক আছে, ধরো এরকম বহুত। তারপরে ইডিয়মসটা আমরা বলতে পারি অন ফ্রাইডে মর্নিং বা এরকম আমরা কিছু বলতে পারি। জাস্ট এক্সাম্পলগুলো এখানে তুলে দিলাম। ক্লিয়ার এ পর্যন্ত? বলো তো এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো? হ্যাঁ, ওই রকম ভাবে চিন্তা করার অংশ বা কি চিন্তা করা লাগবে না, জাস্ট তুমি ডিফারেন্সটা জেনে রাখো, তাহলেই হবে। এখন তোমাদেরকে বলছিলাম না যে ফ্রেজে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকবে না? তাহলে ফাইনাইট ভার্ব অলরেডি পড়ায় আসছি, বাট আজকে একটু দেখায় দিই, রিভাইজ করো। ফাইনাইট ভার্ব মানে কি বলো তো? ফাইনাইট ভার্বের বাংলাটা কি? ফাইনাইট ভার্বের বাংলাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে তো কোনো কাজ হওয়া বোঝায়। তো সমাপিকা ক্রিয়া মানে যে ভার্ব দিয়ে কোনো কিছুর কাজ হয়েছে বা হয়ে গেছে বা ভাবটা সম্পূর্ণ করছি, সেটাই আমাদের সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ভার্ব বাক্যের এক্সপ্রেশন বা ভাব সম্পূর্ণ করতে পারে, অর্থাৎ মনের কথা যা সেইটাই প্রকাশ করতে পারে, সেটাকেই আমরা বলবো ফাইনাইট ভার্ব অথবা সমাপিকা ক্রিয়া। এখন তোমরা আমাকে প্রশ্ন করবে, ভাই মানুষের মনের কথাই বুঝি না, ভার্ব কি মনের কথা বুঝাইছে, কি ভাব প্রকাশিত হয়েছে বুঝি না, সহজে কিভাবে বুঝবো? অলরেডি ওই ক্লাসটাতে ভার্বের ক্লাসে ফাইনাইট ভার্ব পড়াইছি, তাও সহজে কিভাবে চিনবে? জাস্ট একটা জিনিস মনে রাখবা, সাবজেক্টের নাম্বার এবং পার্সন। সাবজেক্টের কি ভাইয়া বলো তো? নাম্বার এবং পার্সন এবং সেন্টেন্সের টেন্স, এই দুইটা ভেদে যে সকল ভার্বের পরিবর্তন হয়, সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং সেন্টেন্সের টেন্স, এই দুইটা ভেদে তোমার যে সকল ভার্বের পরিবর্তন হয় তারা ফাইনাইট ভার্ব। যেরকম ধরো গো একটা ফাইনাইট ভার্ব। কিভাবে গো ফাইনাইট ভার্ব দেখো তো? হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? তাহলে এখানে গোটা কি হয়ে গেছে? গোটা গোজ হয়ে গেছে। আচ্ছা, এটা কি পাস্ট টেন্সে না? পাস্ট টেন্সে কি গোটা ওয়েন্ট হয়ে গেছে। তাহলে সাবজেক্টের নাম্বার এবং পার্সন ভেদে চেঞ্জ হচ্ছে, টেন্স ভেদেও চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে কিন্তু আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব। গো কি আমার একটা ফাইনাইট ভার্ব। এইভাবে তোমরা ফাইনাইট ভার্ব চিনবা, এগুলো আমি অলরেডি পড়ায় আসছি, তাই এত ডিটেলসে ফাইনাইট ভার্বে গেলাম না। এতটুকু ক্লিয়ার? তাহলে ফ্রেজ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসছে যে ফ্রেজ জিনিসটা কি বলো তো? তাহলে আইডিয়া আসলে চলো আমরা ফ্রেজের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। এতক্ষণ যেগুলা পড়লাম, ফ্রেজ হচ্ছে কি? এ গ্রুপ অফ ওয়ার্ড বা শব্দগুচ্ছ, পড়ে আসছি। তারপরে কি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের কম্বিনেশন থাকে না, অর্থাৎ এরা একসাথে থাকে না। তারপরে আমাদের বৈশিষ্ট্য কি আছে? পুরো অংশটি, এটা আমাদের নতুন, একটি একক সত্তা, সিঙ্গেল এন্টিটি বা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। আমরা দেখব, ধরো কয়েকটা শব্দ মিলে যখন নাউনের মতো কাজ করবে সেটাকে বলবো নাউন ফ্রেজ। কয়েকটা শব্দ মিলে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কয়েকটা শব্দ মিলে বাক্যে যখন অ্যাডভার্বের মতো কাজ করবে সেটাকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে? আবার প্রিপোজিশনের মতো কাজ করলে প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই জিনিসটা পুরাটা একটা সিঙ্গেল এন্টিটি বা কি একটা একক সত্তা হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। আচ্ছা, যেরকম আই স আ ফক্স উইথাউট এ টেল, এই পুরাটা আমার একটা ফ্রেজ। এখন তোমরা এটা আমি পড়াবো, এটা কি বলো তো? এটা কি? এটা নাউন ফ্রেজ, পুরাটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। তো এইভাবে আমরা হচ্ছে দেখবো নাউন ফ্রেজ কিভাবে আইডেন্টিফাই করে, আমরা দেখবো পুরো জিনিসটা মিলে একটা পার্টস অফ স্পিচ বা একটা তোমার কি সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করতেছে, তারপরে ধরো দ্য ম্যান ইনজার্ড বাই অ্যাক্সিডেন্ট হ্যাজ ডাইড,
এই পুরাটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিভাবে বলে এটা আমরা শিখবো, বাট এইটা কি আমার পুরাটা একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করতেছে না? পুরাটা কি কাজ করতেছে বলো তো? আমার একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তো এই কথাটাই আমার বোঝানো হয়েছে। তো এই ফ্রেজগুলো কিভাবে নির্ধারণ করে, খুব সহজ, এটা দেখে রাখো, ফার্স্ট পেপারেও তোমাদের বক বক করে বলে দিব যে কোনটা কোন ফ্রেজ। তাহলে ফ্রেজ সম্পর্কে টুকটাক আইডিয়া হয়েছে। এখন ফ্রেজ অনেক প্রকার, বাট কয়েকটা ফ্রেজ থেকে খুব বেশি প্রশ্ন আসে এবং এগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো। 4টা ফ্রেজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3টাই বলা যায়, বাট 4টা আমরা খুব ভালোভাবে শিখবো, বাকিগুলোও দেখবো যদি চলে আসে। প্রথমটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। খুব খুব ইম্পর্টেন্ট, এদের মধ্যেও অ্যাডভার্ব ফ্রেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ। এই কয়টা পড়ার পরে আমরা কি করব বলো তো? আমাদের বাকি কিছু ফ্রেজ আছে, যেরকম ভার্ব ফ্রেজ বলো কিংবা জেরান্ডিয়াল ফ্রেজ বলো, ইনফিনিটিভ ফ্রেজ বলো, এগুলা সম্পর্কে আমরা আইডিয়া নিব, A to Z সবকিছু পড়বো, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার। তাহলে আমরা কি নাউন পড়ে আসছি বলো তো? আমরা কিন্তু অলরেডি নাউন পড়ে আসছি, বা নাউন সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। তোমাদের একটা কথা বলি, তোমাদের একটা সেন্স ক্রিয়েট করি, বুঝছো? এই সেন্সটা হওয়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটা বাক্যে, ধরো যে কোনো বাক্যে আমি একটা কথা লিখবো, এই কথাটা যদি তুমি বুঝো, তোমার ফ্রেজের লাইফ হাফ ইজি হয়ে যাবে। যে কোনো বাক্যে নাউন যে যে জায়গায় বসতে পারে, সেই জায়গাতেই বসতে পারে নাউন ফ্রেজ। আবার সেই জায়গাতেই বসতে পারে নাউন ক্লজ, ঠিক আছে? ঠিক সেম ভাবে বাক্যের যে যে জায়গায় আমার অ্যাডজেক্টিভ বসতে পারে, সেই জায়গাতেই বসবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমার সেই জায়গাতেই আবার বসবে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক সেইভাবেই আমাদের বাক্যের যে যে জায়গায় আমাদের অ্যাডভার্ব বসতে পারে, ঠিক সেই জায়গাতেই আমাদের বসতে পারে অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক সেই জায়গাতেই আমার বসতে পারে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? প্রিপোজিশনাল ক্লজ তো হয় না, তো যে সমস্ত জায়গায় আমাদের বাক্যে প্রিপোজিশন বসতে পারে, সেই সমস্ত জায়গায় আমার প্রিপোজিশনাল ফ্রেজও বসতে পারে। আচ্ছা, এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে বাক্যে পজিশনিং সেন্স, ঠিক আছে? বাক্যে পজিশনিং সেন্স, বাক্যে পজিশনিং সেন্স মানে কোন পজিশনে কে বসবে। আচ্ছা, তোমরা আমাকে বলো, কয়েকটা কথা বলবা। নাউন মানে কি? কম্পাউন্ড নাউন মানে একাধিক শব্দ হইতে পারে, মোরলেস নাউন মানে আমার একটা শব্দ, ধরে নি শব্দ। আচ্ছা, এটা কি আমার একটা ওয়ার্ড? ফ্রেজটা কি? শব্দগুচ্ছ। তার মানে কি? কয়েকটা শব্দ মিলে আমার নাউনের মতো কাজ করবে, এইটা হচ্ছে আমার শব্দগুচ্ছ। আর ক্লজটা আমরা পড়বো যেখানে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কম্বিনেশন থাকে, যেটাকে আমরা বাক্যাংশ বলতে পারি। এইটা হচ্ছে আমাদের বাক্যাংশ। তাইলে যে যতটুকু একটা শব্দ, মানে একটা শব্দ হইলে সেটা নাউন, আর সেই শব্দ গুচ্ছগুলো যদি নাউনের মতো আচরণ করে সেটা নাউন ফ্রেজ, আর বাক্যাংশটা যদি নাউনের মতো কাজ করে সেটা নাউন ক্লজ। এখন বাক্যে কই নাউন বসতে পারে? সাবজেক্টের জায়গায় নাউন বসতে পারে, অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে, বাক্যে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে, কিংবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। এগুলাই তো মোরলেস নাউনের হচ্ছে পজিশন বাক্যে। তাহলে বাক্যে সেম জায়গায় সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ বসতে পারবে, সাবজেক্টের জায়গায় নাউন ক্লজ বসতে পারবে, অবজেক্টের জায়গায়ও নাউন ফ্রেজ বসতে পারবে, অবজেক্টের জায়গায়ও নাউন ক্লজ বসতে পারবে। তাহলে পার্থক্যটা কি? একটা হচ্ছে একটা সিঙ্গেল শব্দ, একটা হচ্ছে কয়েকটা শব্দ, আর একটা হচ্ছে বাক্যের অংশ। সেম কথা তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজের উপর, ঠিক আছে? বুঝতে পারছো? এই জিনিসটা যদি বুঝতে পারো তুমি একদম তোমার পড়া 50% শেষ। কারণ আমি তোমাকে নাউন কিভাবে নির্ণয় করে, নাউন
কি কি সব পড়াইছি, অ্যাডজেক্টিভ পড়াইছি, অ্যাডভার্ব পড়াইছি, প্রিপোজিশন পড়াইছি। এখন জাস্ট জিনিসগুলো রিলেট করা, বুঝছো? এটা হচ্ছে ফ্রেজের একদম গোপন কথা। এই কথাটা যত দ্রুত বুঝবা তত তোমার ফ্রেজের লাইফটা ইজি হবে। বুঝছো এই পর্যন্ত? বলো তো। আচ্ছা, তাইলে এই যে সেম কথা ভাই, ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। তাহলে নাউন ফ্রেজ মানে কি? বাক্যে নাউনের মতো কাজ করবে, বাক্যে নাউনের মতো কাজ করবে। আচ্ছা, সেটা নাউন ফ্রেজ। তাইলে তোমরা আমাকে বলো তো, বাক্যে কই কই নাউন বসে? সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কে বসতে পারবে? আমাদের নাউন ফ্রেজও বসতে পারবে। যেরকম টু সুইম ইজ এ গ্রেট এক্সারসাইজ। আচ্ছা ভাইয়া, সাবজেক্ট, এটা কি সাবজেক্টের জায়গায় বসছে? এটা কি সাবজেক্টের জায়গায় বসছে? দেখো আমরা কিভাবে নির্ণয় করতেছি, একটা খুবই শর্টকাট শিখাই দিব। তার আগে আমরা এইটা দেখব। সাবজেক্টের জায়গায় বসছে। আচ্ছা, টু সুইম সাবজেক্টের জায়গায় বসছে। সাবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। টু সুইম তো অবশ্যই প্রোনাউন না, তাহলে এটা হচ্ছে কি আমাদের নাউন। এটা নাউন। এতটুকু তো আমাদের বেসিক কমন সেন্স, তাই না? এটা কি একটা শব্দ? না, এটা হচ্ছে শব্দগুচ্ছ। তাইলে আমরা এটাকে বলতে পারি ফ্রেজ। তাহলে পুরাটাকে আমরা একত্রে কি বলতে পারি বলতো? পুরাটাকে আমরা একত্রে বলতে পারি নাউন ফ্রেজ। তাহলে টু সুইম ইজ এ গ্রেট এক্সারসাইজ, এখানে টু সুইমটা কি? একটা নাউন ফ্রেজ। তারপর কি? আই এনজয় রিডিং নভেলস। আচ্ছা, এখানে রিডিং নভেলসটা বাক্যে কই বসছে বলতো? বাক্যে কোথায় বসছে? বাক্যে এটা বসছে অবজেক্টের জায়গায়। অবজেক্টের জায়গায়। অবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বা প্রোনাউন। এটা কি কারো রিপ্লেস হিসাবে বসছে? না। এবং এটা দেখেই বোঝা যাচ্ছে এটা তোমার কি নাউনের মতো কাজ করতেছে। আচ্ছা, এটা কি একটা শব্দ? না, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ হইলে ফ্রেজ। তাহলে পুরাটারে বলতেছি কি নাউন ফ্রেজ। একটু পরে তোমরা আমার গালি দিবা যে ভাইয়া এটা এত সহজ একটা শর্টকাট দিয়ে করা যায়, আপনি এগুলা কেন শিখাচ্ছেন? শর্টকাট শিখবো, যেগুলা প্রয়োজন সেগুলা শিখবো। আন্দাজে লাইনে লাইনে আমার শর্টকাট শেখার কোনো প্রয়োজন নাই, রাইট? এই বেসিকগুলো যদি তোমার একবার মাথায় ঢুকে এবং তোমার যদি এই বেসিকটা ডেভেলপ হয়, তুমি বাকিগুলো এমনিই পারবা। তোমার শর্টকাট তুমি বানাবা, শর্টকাট কেন আমি বানাবো? দেখো, এইটা হচ্ছে একটা শর্টকাট ভাই। এটা শর্টকাটের পিছনেও তোমাদের রিজনটা আমি বলে দিই। আচ্ছা, এটা দেখো তোমরা, মেইন ভার্বকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, মেইন ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, ভ্যালিড প্রশ্ন করতে হবে, আন্দাজি প্রশ্ন করলে হবে না। ভ্যালিড প্রশ্ন করলে উত্তরে যে প্রাসঙ্গিক উত্তরটা পাবো, যে প্রাসঙ্গিক উত্তর বা ফ্রেজটা পাবো, সেটাই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। আই এনজয়, আমি এনজয় করি। কি এনজয় করি? আমি এনজয় করি। যদি বলি আমি কি এনজয় করি? রিডিং নভেলস। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলবো নাউন ফ্রেজ। এই অংশটুকুকে আমরা বলবো নাউন ফ্রেজ। ঠিক আছে? তারপরে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন কি না, কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে উত্তরে কি পাচ্ছি বলতো? উত্তরে এই যে নট কি, এ বেড অফ রোজেস, এ বেড অফ রোজেস। তাহলে এইটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। এইটা কিন্তু আমরা অলরেডি আরেকভাবে পড়ে আসছি যে এইটা কি অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। এটা কি আমার প্রোনাউন না, এটা হচ্ছে আমাদের নাউন। তাহলে এইটা কি বলতো? নাউন ফ্রেজ। সেম ঘটনা এখানেও, সেম ঘটনাও এখানেও। বুঝছি আমরা? বলতো নাউন ফ্রেজ নিয়ে আর কোনো ডাউট হবে? ঠিক আছে, তো আমরা কিন্তু আরো পড়ছিলাম। এই যে ধরো আমরা এই বাক্যটা যে পড়ছিলাম যে টু সুইম, টু সুইম ইজ এ গুড হ্যাবিট। এখানে এই যে টু সুইম, টু সুইমটা আমার কি ভাইয়া? কি গুড হ্যাবিট, কি ভালো স্বভাব। উত্তরে আমি কি পাচ্ছি? উত্তরে আমি এইটা পাচ্ছি। তাহলে এটা আমার কি? এটা আমার নাউন ফ্রেজ। এটা তো আমার সাবজেক্টের জায়গায় বসছে, আগে থেকেই বুঝছি নাউন ফ্রেজ। তাও আমি শর্টকাট দিয়েও বুঝলাম। এই যে দুইটা পাথওয়ে শিখাইছি, এই দুইটাই মাথায় রাখবা এবং ক্রস চেক করে তারপরে দাগাবা। অনেকে বলবে এইটারে এই দিয়ে রিপ্লেস করো, ওই দিয়ে রিপ্লেস করলে হয় ভাই, বাট ওগুলার ব্যতিক্রম আছে। বাট কিছু জিনিসের ব্যতিক্রম কম, যেমন এটা হইতে পারে। বাট এই যে তোমাদেরকে যে মাদার রুলটা দেখাইছি, ওই মাদার রুলটার কোনো ব্যতিক্রম হয় না। ঠিক আছে, চলো আমরা হচ্ছে সামনে আগে। আচ্ছা,
তাইলে তোমরা আমাকে বলো তো, এটা 41st BCS এ আসছে, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। এখানে টু উইন আ প্রাইজ, এইটা তোমার কোন ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ? এটা কোন ফ্রেজ তোমার বলো তো আমাকে, এটা কোন ফ্রেজ? দেখো মাত্র কিন্তু এরকম একটা প্র্যাকটিস করায় আসলাম। আমার অ্যাম্বিশনটা কি? আমার অ্যাম্বিশনটা কি? দেখছো যা বলতেছি তাই আসবে। আমার অ্যাম্বিশনটা কি? একটা প্রাইজ জেতা। তাহলে এইভাবেও তো আমি বুঝতে পারতেছি এটা কি নাউন ফ্রেজ। অ্যাপ্লাইং শর্টকাট, অ্যাপ্লাইং শর্টকাট। আচ্ছা শর্টকাট দিয়ে তো ভাই বুঝলাম এটা নাউন ফ্রেজ। তাহলে আমি বড়ভাবে কিভাবে বুঝবো, ভালোভাবে কিভাবে বুঝবো? টু উইন এ প্রাইজ, এটা কই বসছে? সাবজেক্টের জায়গায় বসছে, শব্দগুচ্ছ, এবং এটা প্রোনাউন না। তাহলে এটা কি? এটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। এই দুইটা পাথওয়েতেই বুঝতে পারবা, এই দুইটা পাথওয়েতেই বুঝতে পারবা যেটা নাউন ফ্রেজ। বুঝছো? হ্যাঁ, বি 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 নাউন ফ্রেজ। ঠিক আছে, বলো এরপরে কি? টু ওয়াক ইন দ্য রেইন ইজ অলওয়েজ থ্রিলিং টু মি। সেম জিনিস, এটা কি হবে? এটার উত্তরটা বলো তো আমাকে, এটার উত্তরটা আমাকে বলবা তোমরা, তোমাদের কাছ থেকে শুনতে চাই এটার উত্তরটা। এটার উত্তরটা তোমরা বলবা, এটার উত্তরটা বলো। সেম জিনিস, সেম জিনিস। কি থ্রিলিং? কি দিয়ে প্রশ্ন করো, উত্তরে এটা পাচ্ছ। এটা কি? এটা নাউন ফ্রেজ। অথবা এটা কই বসছে? সাবজেক্টের জায়গায় বসে নাউনের মতো কাজ করতেছে। তাহলে এটা কি হবে? এটা কি হবে? এটা নাউন ফ্রেজ হবে, এটা নাউন ফ্রেজ হবে। রাইট? বুঝছো? তো দেখো এইরকম তোমার নাউন ফ্রেজ থেকে অ্যাডমিশনে যেগুলো আসছে কয়েকটা প্র্যাকটিস করবা, তাইলেই বুঝে যাবা। আসো এখন আমরা আরো সহজ একটা পড়ি। ঠিক আছে, এইটা অনেকে ভুল করো, বাট এখানেও একটা চেনার সহজ উপায় আছে, ওইটা পড়ায় দিব, তোমার সব কভার হয়ে যাবে। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা পড়ে আসছি না যে অ্যাডজেক্টিভ কি? যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো সত্তার দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এবং এটা কিন্তু ইফেক্টিভ, অনেক কিছু বের করা যায় এটা দিয়ে। এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে মডিফাই করা। মডিফাই মানে কি? একটা তথ্য দেওয়া বা তাকে বিশেষায়িত করা। এখন অ্যাডজেক্টিভ এমন একটা পার্টস অফ স্পিচ যে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন এবং প্রোনাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় বা তাদেরকে বিশেষায়িত করে কোনো তথ্য দিয়ে। ঠিক আছে, এটা কিভাবে করে আমরা দেখব। তাহলে নেমিং ওয়ার্ডস যেগুলো আছে নাউন এবং প্রোনাউন, সেগুলাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রোনাউন ছাড়া বাকি যারা আছে, ধরো অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, মূলত এই তিনটাকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্বের ফাংশনালি অ্যাডভার্ব আরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, বাট ওগুলো আমাদের আপাতত ফ্রেজে লাগবে না। আপাতত আমাদের এই দুইটা জিনিস একদম লাগবে, যে নাউন প্রোনাউনকে আমাদের মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন বাদে অন্য সব কিছুকে মূলত অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, তো এইটা কোনো বুকিশ ডেফিনেশন না, এইটা আমরা মনে রাখবই। এইটা মনে রাখলে লাইফ উইল বি ইজি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আইডেন্টিফিকেটিভ ডেফিনেশন, অর্থাৎ যে ডেফিনেশনটা তুমি মাথায় রাখলে তুমি কোনো কিছু আইডেন্টিফাই করতে পারবা, চিহ্নিত করতে পারবা। যে ফ্রেজ, ফ্রেজ মানে কি? শব্দ সমষ্টি, যখন তার পূর্ববর্তী, পরবর্তী, কাছাকাছি, পূর্ববর্তী, পরবর্তী, কাছাকাছি, ম্যাক্সিমাম টাইমই থাকবে পূর্ববর্তী, ম্যাক্সিমাম টাইমই কি থাকবে? পূর্ববর্তী। তাইলে যে ফ্রেজ তার পূর্ববর্তী, পরবর্তী বা কাছাকাছি ম্যাক্সিমাম টাইমই থাকবে পূর্ববর্তী, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে মানে তার দোষ, গুণ, অবস্থা এগুলা প্রকাশ করে, তখন তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। আসো, খুব সহজ একটা জিনিস, সহজভাবে বুঝি আমরা। একটা জিনিস মাথায় রাখবা, ফ্রেজের ক্ষেত্রে দাগটা খুব ইম্পর্টেন্ট। কতটুকু দাগানো আছে? উইথ ব্লু আইস, এইটুকু দাগানো আছে। উইথ ব্লু আইসটা কি একটা ফ্রেজ? এতটুকু তো আমরা বুঝি। উইথ ব্লু আইসটা আমার একটা ফ্রেজ, কারণ কি? এটা আমার একটা শব্দগুচ্ছ। রাইট? এখন আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের সংজ্ঞায় কি? যে ফ্রেজটা আমার কি করবে বলো তো? নাউন অথবা প্রোনাউন
তাকে মডিফাই করবে, সেটাই তো অ্যাডজেক্টিভ। এখন এইটা ঠিক আগে একটা নাউন আছে, বয়টা কি একটা নাউন, তাহলে ছেলেটার কি নীল চোখের ছেলেটা, এটা কি ছেলেটার একটা অবস্থা না? ছেলেটা বা নাউনটাকে এখানে মডিফাই করতেছে না, নাউনকে মডিফাই করতেছে কি সে, তাইলে এটা কি এই ফ্রেজটা তার পূর্ববর্তী একটা নাউনকে মডিফাই করতেছে, তাহলে নাউনকে মডিফাই করলে আমরা সেটাকে কি বলি? অ্যাডজেক্টিভ বলি না? আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এইটারে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন তোমাকে আমি একটা শর্টকাট বলাটা ঠিক না, বাট এটা জেনে রাখো তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রশ্ন আসে এরকম। তো যে জায়গায় দাগ দেখবা তার আগে যদি একটা নাউন দেখো, এখন তোমাদের লেভেল পর্যন্ত 99% কেসে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটা কেসে ডিফারেন্ট আছে, বাট আপাতত তোমাদের ওইটা জানা লাগবে না, এতটুকু বুঝলেই হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকে, ভাই সবসময় কি নাউনটা আগে থাকবে? না, নাউনটা এইভাবেও থাকতে পারে, নর্মাল অ্যাডজেক্টিভের মতোও থাকতে পারে। আচ্ছা, আমরা এমনি কি পড়ছি বলো তো? এখানে একটা অ্যাডজেক্টিভ আর এখানে কি আমাদের নাউন, এটাই তো নর্মাল স্ট্রাকচার, রাইট? তাইলে এখানে বলো তো আনিকা হ্যাজ গট ডার্ক ব্রাউন হেয়ার, এইটা কি? এইটা নাউন, হেয়ারটা কেমন? ডার্ক ব্রাউন, তাহলে কি নাউনকে মডিফাই করছে। নাউনকে মডিফাই করলে সে কি হয়? অ্যাডজেক্টিভ। এটা কি একটা শব্দ? না, এটা একাধিক শব্দ। তাহলে এটাকে আমরা কি বলবো? শব্দগুচ্ছ বা ফ্রেজ। পুরাটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, পুরাটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন কি আমরা বুঝছি? এখন কি আমরা বুঝছি বলো তো অ্যাডজেক্টিভ ফ্রেজ? এতটুকু মাথায় রাখলেই তোমার হয়ে যাবে, এরপরেও আমি এক্সট্রা কিছু জিনিস দেখাবো। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজের টাইপস আমরা কিন্তু অলরেডি অ্যাডজেক্টিভ যখন পড়ি আমরা কি পড়ে আসছি না? অ্যাডজেক্টিভকে আমরা দুই ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ, একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। তো ঠিক সেভাবেই অ্যাডজেক্টিভ ফ্রেজকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাট্রিবিউটিভ মানে কি? যখন যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনো নাউনের আগে বসে, কোনো নাউনের আগে বসে ওই নাউনকে মডিফাই করে, তখন তাকে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। এখন ভাই এইটা তোমার পরীক্ষায় আসবে না অ্যাট্রিবিউটিভ ইউজ কোনটা, যদি চলে আসে বা আমরা একটু শিওর হওয়ার জন্য আমরা একটু বেসিকটা জেনে নিব। তাহলে কি বলছে? আমার কোনো নাউনের আগে বসে, এইটা কি? ম্যানটা কি আমার নাউন, দাগটা কোথায় আছে? হেল অ্যান্ড হার্টি, নাউনের ঠিক আগে আছে। আমরা নর্মাল পজিশন কি ছিল? এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন। তাইলে এই যে এই অ্যাডজেক্টিভটা, এটারে আমরা কি বলতাম? অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাইলে এইটা কি? আমার ফ্রেজ নাউনের ঠিক আগে বসছে, এবং এইটা কি? হেল অ্যান্ড হার্টি, ঠিক আছে? তো এইটা কি? এই ম্যানটা সম্পর্কে আইডিয়া দিচ্ছে বা ম্যানটাকে মডিফাই করতেছে, তাহলে তো এটা অ্যাডজেক্টিভ হবেই, এটা তো অ্যাডজেক্টিভ হবেই। এবং অ্যাডজেক্টিভ হইল ভাই ভালো কথা, শব্দগুচ্ছ না, তাহলে এটার আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটারে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? বুঝছি? দেখো, এ লাভলি অ্যান্ড পিসফুল প্লেস, এইটা কি আমার বলো তো? এটা আমার ঠিক নাউন, নাউনের ঠিক আগে আমার এটা বসছে, নাউনের ঠিক আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা আমার কি? অ্যাডজেক্টিভ। এটা কি একটা শব্দ? না, শব্দগুচ্ছ, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেছে? বোঝা গেছে বলো তো? এইটা আমরা বুঝছি, এটা আমরা বুঝছি, হ্যাঁ বুঝছি, ঠিক আছে। তাইলে চলো আমরা এখন প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখি। এটা খুব কম আসে, বাট আমরা দেখব। আচ্ছা, তো দেখো এইটা যে লিঙ্কিং ভার্ব, এটা কিন্তু আমরা আগেই পড়ে আসছি। লিঙ্কিং ভার্বকে সাবজেক্ট এবং অবজেক্টকে লিঙ্ক করবে, এবং তারা কি সমতুল্য, এরকম যে ফ্লাওয়ার্স, এখানে ফ্লাওয়ার্স কি বলতো? বিউটিফুল অ্যান্ড ফ্র্যাগনেন্ট, আর ফ্র্যাগনেন্ট আর বিউটিফুলটা কি? ফ্লাওয়ার। তো এরকম হইলে আমাদের এটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা দেখছি যে লিঙ্কিং ভার্ব হিসেবে কে বসতে পারে? বি ভার্ব বসতে পারে। এটা তো বি ভার্বেরই পাস্ট ফর্ম ওয়ার, তাই না? তাইলে অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন প্রেডিকেট অংশে বসে, যখন প্রেডিকেট অংশে বসে নাউনকে, কোনো নাউনকে মডিফাই করে, তাকে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ বলে। ধরো যদি বলি, ধরো আমরা একটা উদাহরণ দিই, এই উদাহরণটাই দিই, ফ্লাওয়ার্স
ওয়ার বিউটিফুল, ওয়ার বিউটিফুল। এখন তোমরা আমারে বলো তো ভাইয়া, এই যে ওয়ারটা আছে, আমরা কি পড়ছিলাম? আমরা লিঙ্কিং ভার্ব পড়ছিলাম না? সাবজেক্ট এবং অবজেক্টকে কি করে বলো তো? লিঙ্ক করে। দ্য ফ্লাওয়ার্স এখানে বিউটিফুল বোঝাচ্ছে, বিউটিফুলও কি দ্য ফ্লাওয়ারকে বোঝাচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। তো আমরা কিন্তু লিঙ্কিং ভার্বের কিন্তু পড়ছিলাম আরএফএল এর ব্যাটস জিপি, একটা নেমোনিক্সও পড়ছিলাম। সেখানে বিতে কি ছিল? বিতে ছিল হচ্ছে বি ভার্ব, বিতে ছিল হচ্ছে বি ভার্ব। আর এই ওয়ারটা কি? ওই ওয়ারটা কিন্তু এখানে আমার বি ভার্বের মধ্যে পড়ে। তাইলে আমার লিঙ্কিং ভার্বের পরে আমরা আরেকটা ভার্বের মধ্যে একটা কথা পড়ছিলাম না? ধরো লিঙ্কিং ভার্বের পরে ঠিক আমার একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাই আমার কি? এই ওয়ার্ডটাই আমার কি বলতো? এই ওয়ার্ডটাই কিন্তু আমার অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটাই কিন্তু অ্যাডজেক্টিভ। আবার এটার একটা ভ্যারিয়েশনও পড়ছিলাম। ভ্যারিয়েশনটা আপাতত জাস্ট জেনে রাখো যে ঢাবিতে একটা প্রশ্ন আসছিল তোমাদের আমাদের জন্মের আগে, যে লিঙ্কিং ভার্বের পরে ধরো প্রিপোজিশন আছে, তারপরে আমার একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়। তাইলে আমার তো এখানে ভাই এত ঝামেলাই নেই। আমার এটা কি? লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পরে এই একটা ওয়ার্ড আছে, এবং তাইলে এই বিউটিফুলটা কি? এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ এটা কি ওয়ান ওয়ার্ড না? একটা ওয়ার্ড না? একটা ওয়ার্ড না? ওয়ান ওয়ার্ড না? আচ্ছা, তাহলে এরকম একটা ওয়ার্ড যদি থাকে, একটা শব্দ যদি থাকে, সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে সেম উদাহরণটা, দুইটা তিনটা শব্দ আছে, শব্দ গুচ্ছ আছে, তাহলে সেম ভাবে এটা কি আমাদের একটা ফ্রেজ। আর যেহেতু লিঙ্কিং ভার্বের পরে বসছে এবং প্রেডিকেট অংশে বসছে, ঠিক আছে, লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে, তাহলে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং এটা যেহেতু আমাদের প্রেডিকেটিভ মানে প্রেডিকেট অংশে বসছে, তাহলে এটারে আমরা বলতে পারি, আমাদের যদি কোনোদিন অপশনে আসে, তাহলে এটাকে আমরা বলতে পারি, কি বলবো বলো তো? প্রেডিকেটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রেডিকেটিভ এখনো পর্যন্ত পরীক্ষায় আসে নাই, বাট আসলে যাতে পারো, প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, দেখো, হিজ হর্স অ্যাপেয়ার ওয়েল গ্রুমড। অ্যাপেয়ারটাও কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব ছিল, আমাদের লিঙ্কিং ভার্ব ছিল, এবং এটা শব্দ গুচ্ছ। তাইলে এই লিঙ্কিং ভার্বের পর আমাদের কি? অ্যাডজেক্টিভ বসে। আর যেহেতু এটা শব্দ গুচ্ছ, তাই এটাকে কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। এগুলা যদি আসে, হাইয়েস্ট এটা আসবে, আসলে হাইয়েস্ট এটা আসবে। পারবা? পারবা বলো তো? হাইয়েস্ট এটা আসবে, পারবা? আশা করি পারবা। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে এত কথাবার্তা বললাম, জাস্ট তোমার এত কিছুই আসবে না। কি আসবে জানো? ওই আগে যে একটা নাউন, তারপরে কিছু একটা থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটাই আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, প্রেডিকেটিভ মানে প্রেডিকেট অংশে বসছে। দেখো এটা কোন ফ্রেজ? একদম শর্টকাট টেকনিক, অ্যাপ্লাইং শর্টকাট। তোমারে কি বলছিলাম ভাই? দাগ দেখবা, দাগ থেকে যদি দারুণ কিছু হয়, দাগই ভালো। দাগ কি? হোয়ার হি ওয়াজ বর্ন, এর ঠিক আগে কে আছে? এর ঠিক আগে কে আছে? প্লেস। প্লেসটা কি? নাউন। এখানে নাউন সম্পর্কে কি একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, হোয়ার হি ওয়াজ বর্ন। তাহলে এটারে আমরা কি বলবো? নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যেহেতু এটা আমাদের শব্দ গুচ্ছ, তাই এটারে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটারে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝছো? বুঝছো? মেসেজ আসে কেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখছো জিএসটি তে একদম লেটেস্ট প্রশ্ন এটা, সি। ঠিক আছে, আসো সামনে যাই। এইটা তোমরা আমাকে উত্তর দিবা, এটা তোমরা আমাকে উত্তর দিবা। দ্য বুক বট ফ্রম কলেজ স্ট্রিট ইজ লস্ট। এইটা কি হবে বলো তো? খুব সহজ, খুব সহজ, খুব সহজ। এইটা কি আছে? বুক। বুকটা কি? নাউন। বুকটা হচ্ছে নাউন। তাহলে নাউনের এই যে
এই দাগ অংশটার আগে নাউন আছে, তাহলে এটা কি নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ এবং শব্দগুচ্ছ, তাহলে আমরা এটারে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটারে আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, বুঝছি? হ্যাঁ, তোমরা সব পারো, এগুলা সব পারবা, এটাও খুব কমন একটা এক্সাম্পল পারবা। আসো আমরা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পড়ি। ভাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ খুব সহজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ খুব সহজ, বাট অ্যাডভার্বের বেসিকটা আমরা জানি না। বলো তো অ্যাডভার্ব মানে কি? নাউন প্রোনাউন ছাড়া বাকি সব কিছুকে মডিফাই করবে, ইভেন সেন্টেন্স কেও করতে পারে। অ্যাডভার্বের ক্লাসে দেখছি মেইনলি আমাদের অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করবে বলো তো? অ্যাডভার্ব আমাদের কাকে কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব আমাদের মূলত তিনটা জিনিসকে মডিফাই করবে। অ্যাডভার্ব একটা হচ্ছে তোমার অ্যাডভার্ব তোমার তিনটা জিনিসকে মডিফাই করবে মূলত, তার কাজ। একটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। অ্যাডভার্ব নিজেকেই করবে, আবার ধরো অ্যাডভার্ব ভার্বকে করবে। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন না, ভাইয়া অ্যাডভার্ব সহজে চিনবো কিভাবে? সহজ উত্তর, একদম সহজ উত্তর, এমপিটিআর দিয়ে তুমি অ্যাডভার্ব চিনবা। এমতে কি বলতো? এমতে হচ্ছে ম্যানার, অর্থাৎ কোন একটা কাজ কিভাবে হয়েছে সেটা হওয়ার ধরনটা হচ্ছে অ্যাডভার্ব। পিতে কি? পিতে হচ্ছে প্লেস, অর্থাৎ কোনো একটা কাজ বা ভার্বের কাজটা কই হচ্ছে সেই স্থানটা হচ্ছে অ্যাডভার্ব। টিতে কি? টিতে হচ্ছে টাইম, টাইমটা কি? সময়, কোনো একটা কাজ কখন হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কোনো একটা কাজের রিজন বা কারণ সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন তোমরা আমারে বলতে পারো ভাই বুঝি নাই, কোন একটা কাজ কিভাবে হচ্ছে কেমনে বুঝবো? সব তো বুঝি না, আরো শর্টকাট বলেন। হ্যাঁ, এখন বলবো হচ্ছে এক্সট্রিম শর্টকাট। তুমি ভার্বরে কোন একটা কাজের ধরন জানতে চাওয়ার জন্য হাউ দিয়ে প্রশ্ন করতে পারো, তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা বাবা সেটা আমার কি হয়ে যাবে? সেটা আমার হয়ে যাবে অ্যাডভার্ব, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তারপরে প্লেসকে তুমি কি দিয়ে প্রশ্ন করলে পাবা? ওয়ার দিয়ে প্রশ্ন করলে পাবা, তাহলে ওয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? সময় জানার জন্য ওয়েন দিয়ে, তাহলে ওয়েন দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। ভার্বের কারণ জানার জন্য আমার কি দিয়ে প্রশ্ন করতে হবে? ওয়াই দিয়ে, তাহলে ওয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা অ্যাডভার্ব। তাহলে শর্টকাটগুলো কেন হইছে বোঝা গেছে, কোন একটা জিনিস কেন হইছে সেটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে বোঝাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটুকু বুঝছো? হ্যাঁ, এগুলা জানবা, এগুলা অনেকেই জানবা, যারা আগে থেকে পড়ছো তারা এটা জানবা, তারা এটা জানবা। ঠিক আছে, আমার একটা ইম্পর্টেন্ট ফাইল দেওয়া লাগবে, আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাইলে এখন তোমরা আমার একটা কথা বলো তো। হাই রে, এটা তো গেল, এখানে তো লিখে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই। ধরো একটা এক্সাম্পল আছে, হি র্যান উইথ গ্রেট স্পিড। ঠিক আছে, আমরা এই পেজে দেখতেছি। ধরো আমরা কিছু এক্সাম্পল দিই। হি র্যান with great speed. তারপরে ধরো আমাদের আর কি কি আছে? আচ্ছা, তারপর ধরো আমাদের আছে কাম টু মি নাও এন্ড দেন, মানে মাঝে মাঝে। তারপরে ধরো বলতে পারি দা ফ্যাট ক্যাট স্যাট অন দ্য ম্যাট। এই তিনটা এক্সাম্পল আমরা খুব ভালোভাবে বুঝবো এবং আমরা দাগগুলা খেয়াল করব। এই তিনটা আমরা আইডেন্টিফাই করব যে এই তিনটা কোন ফ্রেজ।
সবভাবেই আমরা আইডেন্টিফাই করব। আচ্ছা, অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? তিনটা জিনিসকে, অ্যাডজেক্টিভকে করতে পারে, ভার্বকে করতে পারে, অ্যাডভার্বকে করতে পারে। তাইলে এখানে র্যানটা কি? আমার একটা ভার্ব। বুঝছো, আমরা সবগুলা প্যাথওয়ে ডিসকাস করব যাতে তুমি পরীক্ষায় শিওর ভাবে উত্তর করতে পারো। তাহলে হি র্যান উইথ গ্রেট স্পিড, এটা কি? আমাদের ভার্ব। তাহলে ভার্বকে আমার কে মডিফাই করতে পারে বা এক্সট্রা ইনফরমেশন দিতে পারে? অ্যাডভার্ব। তাহলে এই পার্টটারে আমরা অ্যাডভার্বের মতো আচরণ করতেছে, আর এইটা কি? আমার শব্দগুচ্ছ। তাহলে এটারে আমরা বলতে পারি ফ্রেজ। তাহলে পুরাটারে বলতে পারি কি? অ্যাডভার্ব ফ্রেজ। পুরাটারে বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। ভাই এত কিছু বুঝলাম না, আপনি আরো সহজ করে বোঝান। ভার্ব, ভার্বকে তুমি হাউ দিয়ে প্রশ্ন করো না, হাউ দিয়ে প্রশ্ন করলেও তো উত্তর এইটা পাচ্ছ, এটা অ্যাডভার্ব ফ্রেজ। সে কিভাবে দৌড়ায়, তার দৌড়ানোর ধরন বা তার দৌড়ানোর ম্যানারটা কি? তার দৌড়ানোর ম্যানারটা কিন্তু এই যে উইথ গ্রেট স্পিড। তাহলে তিন ভাবে বুঝতেছি এটা কি? আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। তিন ভাবে বুঝতেছি এটা আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে বলো তো? তাইলে এইটা আমাকে বলো তো কি হবে? সেম ঘটনা, স্যাট। স্যাট একটা ভার্ব, এর পরে বসছে। তাহলে ভার্বকে কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। তাহলে এইটা আমাদের পুরাটা অ্যাডভার্ব, এবং এটা শব্দগুচ্ছর মতো কাজ করতেছে দেখে এটা ফ্রেজ। তাহলে পুরাটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। পুরাটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ, রাইট? আবার আমরা যদি প্রশ্ন করি, হোয়ার দিয়ে প্রশ্ন করি, কোথায় বসছে, উত্তরে যেটা পাবো সেটাও কি আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। সেটাও কি আমাদের বলতো অ্যাডভার্ব ফ্রেজ। এটা কি আমার একটা স্থান বোঝাচ্ছে না, প্লেস বোঝাচ্ছে না? তাহলে এইভাবেও আমরা বলতে পারি এটা কি? অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এইটা আমাদের একটা প্যাথওয়ে। হোয়ার দিয়ে প্রশ্ন করলে একটা হয়, দুইটা, ঠিক আছে। আবার এটা যে আমাদের প্লেস, এমপিটিআর, সেটা দিয়ে করলে হয় তিনটা। তাহলে এটা হচ্ছে তিনটা ভাবে আমরা বুঝতে পারি এটা অ্যাডভার্ব ফ্রেজ। এইটাকে আর আমার বলতে হবে কোন ফ্রেজ বলো তো? কাম টু মি নাও এন্ড দেন, এটাকে আমার বলতে হবে কোন ফ্রেজ? নাকি তোমরাই পারবা? এটা কিন্তু তোমরাই পারবা, এটা তোমরাই পারবা, ঠিক আছে। এইটা আমারে বলো তো, when I went to abroad I stayed in the suburb of Australia, এইটা বলো তো, এইটা বলো তো কি হবে? ঠিক আছে, এইটা কি হবে বলো তো? আই স্টেড। স্টে কি? ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করছে। ভার্বকে কে মডিফাই করে বলো তো? ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। আর এটা কি? শব্দগুচ্ছ। তাই কি এটা তোমার ফ্রেজ। বেসিক ওয়েতে গেলাম। এটা কি? আমার একটা প্লেস বোঝাচ্ছে। প্লেস বোঝাইলে কি? অ্যাডভার্ব হয়। তারপর কি? আই স্টেড হোয়ার, সবচেয়ে পপুলার শর্টকাট, হোয়ার। উত্তরে কি পাচ্ছ? ইন দ্য সাবার্ব অফ অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার উপশহরে। তাহলে এটা কি হবে? এটা কি হবে বলো? এটা কিন্তু আমার হবে অ্যাডভার্ব ফ্রেজ। বলো, হি র্যান উইথ এ গ্রেট স্পিড, এটা কিন্তু অলরেডি পড়ে আসছি, এটা অলরেডি পড়ে আসছি। এটা অলরেডি আমরা পড়ে আসছি। এটা কি? অ্যাডভার্ব ফ্রেজ। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, এটা কোন ফ্রেজ হবে বলো তো? এইটা কোন ফ্রেজ হবে? এটা পারা উচিত, এটা বলো। সেম ঘটনা ভাইয়া। এইটা কি? এই যে পার্টটা, এই পার্টটা কি? এই পার্টটা আমার ভার্ব। ভার্বের পরে এটা বসছে। তাইলে কি এটা কি? আমার ভার্ব সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। অ্যাডভার্ব। পুরাটা কি আমার বলো তো? পুরাটা কি? আমার একটা শব্দগুচ্ছ। তাহলে এটারে আমরা কি বলবো? ফ্রেজ। তাহলে এটারে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। আমরা পুরাটারে বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। তারপর আমরা যদি প্রশ্ন করি হাউ দিয়ে, তাইলে কিন্তু এটার ম্যানারটা প্রকাশ পাচ্ছে। তাহলে এই দুই ওয়েতেই কিন্তু আমরা বলতে পারি। হাউ দিয়ে প্রশ্ন করলেও কি? উইথ গ্রেট সিনসিয়ারিটি। তাহলে এটারে আমরা কি বলতে পারি বলো তো? এটারে আমরা বলতে পারি অ্যাডভার্ব ফ্রেজ। এটারে আমরা বলতে পারি কি? অ্যাডভার্ব ফ্রেজ। ট্রাস্ট মি, এগুলা অ্যাডমিশনের স্টুডেন্টরাও যারা দেখবা যে এই জায়গাটায় আটকাচ্ছ, বাট এই থট প্রসেসটা থাকতে হবে যে একটা ফ্রেজকে আমি তিন ভাবে আইডেন্টিফাই করতে পারি যে এইটা এই ফ্রেজ। তাহলে আমার আজাইরা শর্টকাট শেখার দরকার আছে, আমার আন্দাজি শর্টকাট শিখে টাইম নষ্ট করার দরকার নেই। যেগুলো ইফেক্টিভ সেগুলো শিখতে হবে, সবগুলাই ভালো, বাট আমাদের মূল জিনিসটা বুঝতে হবে। মূল জিনিসটা তোমার মডিফাই করা।
এই মডিফাই জিনিসটা বুঝলেই তোমার হাফ কাজ শেষ পার্টস অফ স্পিচে। এই জিনিসগুলা রুট জিনিসগুলা বুঝতে হবে, বুঝছো তাইলে, রাইট? তারপরে আসো আমরা প্রিপোজিশনাল ফ্রেজটা দেখি। প্রিপোজিশনাল ফ্রেজ, আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজটা বোঝার আগে আমাদের প্রিপোজিশনটা বুঝতে হবে, এবং ট্রাস্ট মি এই প্রিপোজিশনের এই সংজ্ঞা থেকে এবছর মেডিকেলে প্রশ্ন আসছে। প্রিপোজিশন সবাই পড়া শুরু করে অনেক কিছু দিয়ে, বাট বেসিক হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা যদি বোঝো তাইলেই তোমার হবে, তাইলেই তুমি প্রিপোজিশনের সংজ্ঞা, ওই প্রশ্নটা আমি তুলি নাই কারণ ওইটা প্রিপোজিশনের ক্লাসে দেখাবো, বাট এই জায়গাটা থেকে প্রশ্ন আসছে। তাহলে প্রিপোজিশনের সংজ্ঞাটা যদি বুঝতে পারো তাইলেই তোমার হবে। কারণ কি ভাই, প্রিপোজিশন সাধারণত একটা শব্দ, এমনি আছে দুই তিনটা মিলেও তোমার প্রিপোজিশন হইতে পারে, বাট ওইখানে আমরা না যাচ্ছি, সাধারণত একটা শব্দ। আর তোমার প্রিপোজিশনাল ফ্রেজ শব্দগুচ্ছ, এতটুকুই তো পার্থক্য, বাকি সব ফাংশন সেম। তাহলে এটা খেয়াল রাখবা, যে শব্দ, শব্দ হইলে কে প্রিপোজিশন, আর শব্দগুচ্ছ কে, শব্দগুচ্ছ মানে প্রিপোজিশনাল ফ্রেজ। তাইলে ধরো যে শব্দ বা শব্দগুচ্ছ, নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড মানে নাম প্রকাশক, নাউন, নাউন অথবা প্রোনাউন, এর কই বসে, এর আগে বসে, এর আগে বসে নেমিং ওয়ার্ডের সাথে সম্পর্ক সাধন করে, নেমিং ওয়ার্ডের সাথে সম্পর্ক সাধন করে। ধরো এই যে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা, এইটা কি, এটা আমার নাউন না, রহিম নাউন না, এর আগে বসে এটার সাথে একটা সম্পর্ক করছে। এই যে সম্পর্কটা যে করছে, এই জন্যই একে বলা হয় প্রিপোজিশন। এখন বলবো ভাই সম্পর্ক যে করছে আপনি বুঝছেন, আমরা তো বুঝি নাই, সম্পর্ক আমরা বুঝি নাই, আমরা কিভাবে বুঝবো? আচ্ছা তোমরা বুঝবা হচ্ছে এই নেমিং ওয়ার্ডটাকে বাক্যে অর্থপূর্ণভাবে যুক্ত করে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, মানে অর্থপূর্ণভাবে যুক্ত করে। ধরো এই কথাটার মানে কি, নাউনটা নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ডকে বাক্যের অন্য অংশের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত করে। তুমি এটা কেটে দাও, হি স্যাট রহিম, এটা হয়ে গেল হি স্যাট রহিম, হি স্যাট রহিম, সে রহিম বসে। এটা কি কোনো অর্থ, মানে অর্থপূর্ণ বাক্য হয়? এটা কিন্তু অর্থপূর্ণ কোনো বাক্য হয় না। বাট তুমি এই জায়গায় আসো, তুমি যদি বিসাইডটা লাগায় দাও তাহলে কি এটা একটা অর্থপূর্ণ বাক্য হয়। সে কই বসে, রহিমের পাশে বসে। তাহলে এই যে নেমিং ওয়ার্ডটাকে বাক্যের বাকি অংশের সাথে অর্থপূর্ণভাবে যুক্ত করলো, এবং একটা ওয়ার্ড, এজন্য কিন্তু একে আমরা বলি প্রিপোজিশন, এজন্য একে আমরা বলি প্রিপোজিশন। ঠিক আছে, এই কনসেপ্টটা কি তোমরা ক্লিয়ার? এই কনসেপ্টটা কি ক্লিয়ার? তাইলে ধরো এখানে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এই রহিমটা কে, এখানে রহিমটা, এখানে কে, রহিমটা এখানে নাউন। ধরো একাধিক শব্দ, এটা কম্পাউন্ড প্রিপোজিশন হইতে পারে, বাট যেহেতু একাধিক শব্দ তাহলে এইটা কি, ধরো আমি কেটে দিলাম, হি স্যাট রহিম, হয় কোনো অর্থ হয় না, কিন্তু এইটা যদি আমাদের থাকে, এই জিনিসটা যদি আমাদের বাক্যে আনি তাইলে কিন্তু আমার সে রহিমের সামনে বসে আছে, তাহলে এইটাকে কিন্তু আমরা বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝছি? আমরা কি বুঝছি এই পর্যন্ত? বলো তো, আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি প্রিপোজিশনাল ফ্রেজ? বলো। তাইলে চলো আমরা আরেকটা জিনিস দেখাই, মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ। এখানে অন দ্য পয়েন্ট অফ, এইটা কোন, মানে এটা আমি ঢেকে দিচ্ছি, বলো এইটা তোমার কোন ফ্রেজ, এটা কোন ফ্রেজ? অন দ্য পয়েন্ট অফ ডেথ, এটা না, শুধু অন দ্য পয়েন্ট অফ, এটা তোমার কোন ফ্রেজ বলো তো? নেমিং ওয়ার্ড মানে হচ্ছে নাউন অথবা প্রোনাউন, ঠিক আছে, মূলত নাউন মানে নাম প্রকাশক জিনিসপত্র, নাউন প্রোনাউন। ঠিক আছে, প্রিপোজিশনের আমাদের ক্লাস হবে, প্রিপোজিশনের ক্লাসটা দেখলেই ডিটেলস জেনে যাবা, কোনো প্যারা হবে না। তাইলে মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ, এটা মানে কি? আচ্ছা ডেথটা যে নাউন, এটা তো আমরা পড়ে আসছি, মৃত্যু, এটা কি আমার নাউন। তাইলে এখানে আমার এটা কেটে দাও, মাই ফ্রেন্ড ইজ ডেথ, আমার ফ্রেন্ড কি এখনো মারা গেছে? যায় নাই, সে মৃত্যু পথযাত্রী, ইজ ডেথ। তাইলে কি এটা তো আমার অর্থ হচ্ছে না, আমি যা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে না। তাহলে আমি এখানে কি আনতেছি? অন দ্য পয়েন্ট অফ আনতেছি। তাইলে এই ডেথ শব্দটাকে বাক্যের বাকি অংশের সাথে কি করছে? অর্থপূর্ণভাবে যুক্ত করছে, এজন্য এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা এইটা আমারে বলো তো, এইটা আমারে বলো, দাগের উপর অনেক কিছু নির্ভর করে, দাগের উপর অনেক কিছু নির্ভর করে, দাগ থেকে যেরকম দারুণ কিছু, দাগ থেকে আবার অদারুণ কিছু হইতে পারে। এইটা আমারে বলো তো, এইটা কোন ফ্রেজ?
মাই ফ্রেন্ড ইজ অন দ্য পয়েন্ট অফ ডেথ, ডাকটা ছিল কোন পর্যন্ত, অন দ্য পয়েন্ট অফ পর্যন্ত, আর এটা কি অন দ্য পয়েন্ট অফ ডেথ পুরাটা পর্যন্ত। তাহলে এটা কি হবে বলো তো, এইটা কি হবে, এইটা যদি পারো, হ্যাঁ এটার মানে হচ্ছে মারা গেছে, যাক বুঝতে পারছো। তাইলে এখানে কি এটার আগে পরে কোনো নাউন আছে, কোনো নাউন নেই, তাহলে নাউন যদি না থাকে সেটা তো প্রিপোজিশনাল ফ্রেজ হবে না। এখন আমি যদি আমার ফ্রেন্ডের অবস্থাটা জানতে চাই, হাউ দিয়ে প্রশ্ন করি, বা আরও মানে হোয়াট দিয়ে তো হয় না, হোয়াট দিয়ে প্লেস বোঝায়, আমার ফ্রেন্ডের অবস্থাটা হাউ দিয়ে প্রশ্ন করি, তাইলে কিন্তু অন দ্য পয়েন্ট অফ ডেথ কি তার ম্যানার বা অবস্থাটা বোঝাচ্ছে। তাইলে এই অন দ্য পয়েন্ট অফ ডেথটা কি আমার অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে বুঝছো, দাগের উপর নির্ভর করেই বাক্যে একটা জিনিস তোমার অ্যাডভার্ব ফ্রেজও হইতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজও হইতে পারে। এটার আরো ডিটেলস ব্যবহার দেখবো, বাট এইটা কি ক্লিয়ার, এইটা কি ক্লিয়ার বলো তো, এইটা ক্লিয়ার কি না, এইটা ক্লিয়ার হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। না অ্যাজেক্টিভ না, অ্যাজেক্টিভ হইতো যদি মাই ফ্রেন্ড ইজ তো আছে, ভার্বকে কি করতেছে, মডিফাই করতেছে, ভার্বকে মডিফাই করলে কি অ্যাডভার্ব ফ্রেজ। আবার কি হাউ, আমার ফ্রেন্ডের অবস্থাটা কি অন দ্য পয়েন্ট অফ ডেথ, এটা কি অ্যাডভার্ব ফ্রেজ। এটা বুঝতে হবে, এই জায়গাতেই তো খেলা। ফ্রেজ ক্লজ ইংলিশ গ্রামারে অ্যাডমিশন সিজনে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি ভয় পায়, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কিছু প্রিপোজিশনাল ফ্রেজের তোমার হচ্ছে দেখি, বুঝছো, উদাহরণ দেখি। আমরা কিছু প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ দেখি, এগুলা সংজ্ঞা টঙ্গা তোমরা জানো, এগুলা প্যারা নাই। ধরো এট দ্য টপ অফ, এটা আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, বাট এই পার্টটা কি, এই পার্টটা আমার নাউন, এটা যদি আমরা কেটে দেই, হি শাউটেড হিজ ভয়েস, হয় হয় না, তাহলে এই নাউনটাকে বাক্যে অর্থপূর্ণভাবে যুক্ত করছে কি এট দ্য টপ অফ, তাহলে এইটা কি আমার বলো তো, এটা হচ্ছে আমার প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক সেইভাবে বাই দ্য ডিন্ট অফ হইতে পারে, এগুলা তোমরা পড়বা, এগুলা তোমরা পড়বা, এগুলা আমার পড়াইতে হবে না। ধরো বাই দ্য ভার্চু অফ, এগুলা পড়ে নিবা, এগুলা পড়লেই বুঝবা, এগুলা পড়লেই বুঝবা। তাইলে এখন একটু আগে একটা ভুল করছো তোমরা, যে প্রিপোজিশনাল ফ্রেজ যে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে কাজ করে, এটা কিন্তু দেখছো বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে, এইটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবেও কাজ করে। মানে সে জন্মগতভাবে সে প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে, বাট সে কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, সে কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, সে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। ভাই তোমাদের একটা শর্টকাট বলছিলাম, বা যাই হোক একটা কথা বলছিলাম, দাগটা দেখবা, দাগের আগে যদি নাউন থাকে তোমাদের লেভেল পর্যন্ত 99% ক্ষেত্রে সেটা কি বলতো, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটা ডিফারেন্স আছে যেটা তোমাদের আসে নাই এখন পর্যন্ত, শেখার দরকার নেই, যে এটা বুকটা মডিফাই করতেছে, যেহেতু মডিফাই করতেছে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি কোয়ালিফাই করতে এটা নাউন ফ্রেজই থাকতো, এটা তোমাদের আসে নাই, শেখারও দরকার নেই। তাইলে এটা আমাদের কি আছে, দা বুক আছে, তাইলে এখানে আমার বুক আছে, বুকটাকে, বুকটা নাউন, তাইলে এই যে এই পার্টটা কি আমাদের একটা ফ্রেজ, শব্দগুচ্ছ। আচ্ছা শব্দগুচ্ছ কার মতো, নাউন আগে আছে, নাউনকে মডিফাই করতেছে, তাইলে কি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর কি দা প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি উপহার, এটা কি আমার নাউন, এটা নাউন। অনেকে ইনসাইড দেখে অ্যাডভার্ব দাগায় দিতে পারো না, নাউন আছে, এক্সাক্ট ঠিক আগে নাউন, দাগের এক্সাক্ট ঠিক আগে নাউন থাকলে তোমাদের লেভেল পর্যন্ত 99% কেসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। বুঝছো, বুঝছো তোমরা, এগুলা হচ্ছে নিজেরা একবার প্র্যাকটিস করবা। আমি কিন্তু প্র্যাকটিসে বিশ্বাসী ভাইয়া, প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি শিখবা। তাহলে তোমরা আমাকে বলো, এটার উত্তর দাও। দ্য অনলি ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন কি সিঙ্গুলার, আর ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল ফর্ম, তোমাদের নাম্বার পড়ানোর সময় এগুলা বলছিলাম। তাহলে দ্য অনলি ক্রাইটেরিয়ন বাই হুইচ ইউ ক্যান গেট অ্যাডমিটেড ইনটু মেডিকেল কলেজ ইজ বাই দ্য ডিন্ট অফ কি হার্ড ওয়ার্ক অ্যান্ড পারসেভারেন্স। এটা কাইটা দাও, হার্ড ওয়ার্ক অ্যান্ড পারসেভারেন্স, এতটুকু কি বোঝাই যাচ্ছে এটা নাউনের মতো কাজ করতেছে পুরাটা। তাইলে আমি যদি বলি ইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড পারসেভারেন্স, না এইটা কিন্তু যদি আমরা না দেই তাহলে কিন্তু বাক্যে অর্থপূর্ণভাবে যুক্ত করতে পারে না। তাই এই জন্যই এটা কি আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে।
প্রিপোজিশনাল ফ্রেজ। তারপরে আসো এই যে এইটা বল, দেখো অনেক প্রশ্ন আসছে, দেখছো অনেক প্রশ্ন আসছে, বাট এইটা আমারে বলো তো কি হবে। দ্য কলেজ স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ রিভার, এতটুকু কি বলতো, এতটুকু হচ্ছে নাউন, তাইলে আমি এটা কেটে দেই তো, বাই দ্য সাইড অফ কেটে দেই, দ্য কলেজ স্ট্যান্ডস দ্য রিভার, এটা কি কোনো অর্থ হয়? ধরো যদি আমরা এটা বলি, লেখাও ঠিক না বাট বলে দিই, দ্য কলেজ স্ট্যান্ডস দ্য রিভার, দ্য রিভার, তাইলে এটা কি কোনো অর্থ হয়? হয় না। বাট এইটার আগে যদি লাগাই, বাই দ্য সাইড অফ যদি লাগাই, বাই দ্য সাইড অফ যদি লাগাই, তাহলে এই পার্টটা কি, বাই দ্য সাইড অফ যদি লাগাই, এই পার্টটা কি, আমার এই যে নাউনকে বাক্যের বাকি অংশের সাথে কি করছে, অর্থপূর্ণভাবে যুক্ত করছে, তাহলে এটারে আমরা কি বলবো, এটারে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝছি? আমরা কি বুঝতে পারছি এ পর্যন্ত? বলো তো, এই তো বুঝতে পারছো প্রিপোজিশনাল ফ্রেজ। পারবা তোমরা, অনেক ট্যালেন্ট, সেম জিনিস পারবা, এগুলা পারবা, এগুলা আমাদের দরকার নাই আপাতত। আরেকটা জিনিস দরকার, আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা বলো এই যে এটা আমরা পড়ছি, বাট আমরা একটু প্র্যাকটিস করব। এখন প্রয়োগ ভেদে, প্রয়োগ ভেদে আমাদের একটা ফ্রেজই বিভিন্ন রকম ফাংশন করতে পারে, প্রয়োগ ভেদে। ধরো আই লাইক রিডিং নভেলস, দাগ কোন পর্যন্ত, রিডিং থেকে নভেলস পর্যন্ত, দ্য ম্যান রিডিং নভেলস ইজ ভেরি লার্নেড। তাইলে তোমরা আমারে বলো, এটা যদি আমাদের এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, কোনটা কোন ফ্রেজ, কোনটা কোন ফ্রেজ বলো। এই জিনিসটা বুঝলেই তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। কোনটা কোন ফ্রেজ বলো আমাকে, দেখি তোমরা কতটা পারো। খুব সহজ, খুবই সহজ। ফ্রেজ একটাই, কিন্তু এটার ফাংশন বাক্যে আলাদা আলাদা। দেখো, জি স্যার ক্লিয়ার, বাট আমাকে এই দুইটা বলতে হবে, এই দুইটা উত্তর করতে পারলে বুঝবো তোমরা ক্লিয়ার। ঠিক আছে, দেখো এখান থেকে দ্বিতীয়টা থেকেই শুরু করি। দাগ কোন পর্যন্ত, রিডিং নভেলস, আগে কি আছে, ম্যান আছে, দা ম্যান আছে। তাইলে দাগের তোমার মানে ঠিক আগে যদি নাউন থাকে, তাহলে এই দাগটা আমাদের কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ কি, এই নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা নাউনকে মডিফাই করতেছে। তাহলে এইখানে রিডিং নভেলসটা আমার কি হয়ে গেল বলো তো, এই যে আমার রিডিং নভেলস, রিডিং নভেলস, এটা আমার কি হয়ে গেল, এই ফ্রেজটাই রিডিং নভেলস, এই ফ্রেজটাই কিন্তু তোমার এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, আচ্ছা আই লাইক রিডিং নভেলস, আচ্ছা এই তো একজন ঠিক বলছো নওরিন, ঠিক আছে, নাউন অ্যাডজেক্টিভ, রাইট। আই লাইক রিডিং নভেলস, আমি কি পছন্দ করি, আমি কি পছন্দ করি, আমি কি পছন্দ করি, আমি পছন্দ করি নভেলস, আমি নভেল পড়াটা পছন্দ করি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমি যেটা পাবো সেটা কি, নাউন ফ্রেজ, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন আমরা নর্মাল ভাবে আগাই, আমরা নর্মাল ভাবে আগাই, কি দিয়ে প্রশ্ন করলেও পাচ্ছি, প্লাস আমাদের এটা কই বসছে, অবজেক্টের জায়গায় বসছে, অবজেক্টের জায়গায় কে বসতে পারে, নাউন বসতে পারে, এটা শব্দগুচ্ছ, এজন্য এটা কি, এটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। বুঝছো? একটু গোলমেল লাগবেই, একটু প্রথম প্রথম গোলমাল লাগবেই। এটা খুব একটা মানে ইন্টারে যদি একটা টপিক একটু টাফ থাকে টপিক, সেটা হচ্ছে এইটা। বাট তোমাদেরকে যেভাবে পড়াইছি আশা করি কোনো প্রবলেম থাকবে না। আমার সময় কিন্তু ইন্টারে কেউ আমার এই জিনিসটা, এই টপিকটা পড়ায় নাই, অ্যাডমিশনের টাইমেও আমাদের সময় এটা পড়ানো হইতো না। ঠিক আছে, বুঝছো? এখন বুঝছো কিভাবে কি হইল, এখন বুঝছো কোনটা কোন ফ্রেজ, বুঝতে পারছো এখন? তাইলে আমার এখন এই দুইটার উত্তর বলবা, এই দুইটার উত্তর বলবা যে একই ফ্রেজ আমার এখানে কি হইল বলো তো, একই ফ্রেজ আমার একবার হয়ে গেল নাউন ফ্রেজ, আর একবার হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক সেইভাবেই
আমাদের প্রয়োগ ভেদে সেটা হইতে পারে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, হইতে পারে আমার অ্যাডভার্ব ফ্রেজ। তোমরা আমাকে এ আর বি এই দুইটার উত্তর বলো, এই দুইটার উত্তর বললেই টাটা বাই বাই। বলো, এখানে অনেক প্রশ্ন আসছে, সমস্যা নাই, এইটা আমাকে উত্তরটা বলো, এইটার উত্তরটা বলো কি হবে, এটার উত্তরটা বলো কি হবে, আমি ব্যাখ্যা করতে থাকি। দেখো, দ্য ম্যান অন দ্য স্টেজ ইজ জিনিয়াস, দাগ কি অন দ্য স্টেজ, এখানেও দাগ কি অন দ্য স্টেজ, তাহলে এই অন দ্য স্টেজ ফেজটা আমার কি হবে, অন দ্য স্টেজ। একটা জিনিস ভাইয়া খেয়াল করো, এখানে অন দ্য স্টেজ আছে, তার ঠিক আগে কে আছে, তার ঠিক আগে একটা নাউন আছে, তাহলে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে অন দ্য স্টেজ, বা শর্টকাট অনুসারে কি জানি, যে জায়গায় দাগটা থাকবে তার ঠিক আগে যদি নাউনটা থাকে 99% কেসে সেটা হচ্ছে কি কেস বলতো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাইলে তোমরা আমারে বলো তো অন দ্য স্টেজ এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। একটা জিনিসই কিন্তু, একটা জিনিসই কিন্তু, তারপরে ধরো আরেকটা, দ্য ম্যান ইজ অন দ্য স্টেজ, দ্য ম্যান ইজ অন দ্য স্টেজ, এখানে ইজ আছে, মানুষটা কোথায়, কোথায় দিয়ে যদি প্রশ্ন করি, ওয়ার দিয়ে যদি প্রশ্ন করি, উত্তরে এইটা পাই, উত্তরে এইটা পাই। আবার ইজ ভার্বটারে কে মডিফাই করতেছে, অন দ্য স্টেজ, ঠিক আছে, বা অন দ্য স্টেজ একটা প্লেসও বোঝাচ্ছে, তাহলে তিন ভাবে বুঝতেছি, তিন ভাবে বুঝতেছি, এটা আমাদের কি হবে, এটা আমাদের অ্যাডভার্ব ফ্রেজ হবে, এটা আমাদের অ্যাডভার্ব ফ্রেজ হবে। তাহলে অন দ্য স্টেজটা আমাদের কি হবে, অন দ্য স্টেজটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। বুঝছি, বুঝছি, ফ্রেজ এন্ড ক্লজ কি বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যা পারছো, চমৎকার চমৎকার। এই জিনিসটা আমাদের সময় আমরা অ্যাডমিশনে যাও পড়িনি, বাট তোমরা এখনই পড়তেছো। তো চলো শুরু করা যাক। আমরা এখন শুরু করব হচ্ছে ক্লজ। তো ক্লজ আমরা একটু আগেই কিন্তু দেখছি যে ক্লজ কি, ক্লজ আমরা বলছিলাম বাক্যাংশ, ফ্রেজ পড়ে আসছি, ক্লজের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাথায় রাখতে হবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, অর্থাৎ একগুচ্ছ শব্দ থাকবে। আমাদের কি থাকবে, এই গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে, অর্থাৎ আমাদের একগুচ্ছ শব্দ থাকবে। বুঝলাম। কমপক্ষে একটি সাবজেক্ট কিংবা ফাইনিট ভার্ব থাকবে। এখন তোমাদেরকে সাবজেক্টও চিনায় আনছি, ফাইনিট ভার্বও চিনায় আনছি, তার মানে কি আমার সাবজেক্ট অথবা ফাইনিট ভার্বের কি থাকবে বলো তো, কম্বিনেশনটা থাকবে। আর সাধারণত সম্পূর্ণ একটা বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হবে, এই জিনিসটা আমরা দেখব। এবং অংশ হিসেবে যেগুলো ব্যবহৃত হবে সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, সেগুলো কি, সেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইটাই দেখবো আজকে। আচ্ছা, তারপরে কি, একটা ক্লজ মার্কার দিয়ে শুরু হবে। ক্লজ মার্কার সাধারণত ওই যে WH ওয়ার্ডগুলা বলো কিংবা দ্যাট বলো, এই ধরনের কিছু ক্লজ মার্কার আছে, সেগুলো দিয়ে শুরু হবে। যেরকম আসো আমরা একটা এক্সাম্পল দিই, আই স এ চাইল্ড হু ওয়াজ ক্রাইং। আচ্ছা, এইটা হুটা কি বলতো, হুটা একটা WH ওয়ার্ড, এখানে ক্লজটা শুরু হয়েছে এটা দিয়ে, এটাকে আমরা কি বলবো বলতো, এটাকে আমরা বলবো ক্লজ মার্কার, এটাকে আমরা বলবো ক্লজ মার্কার, ঠিক আছে, এটাকে আমরা বলবো ক্লজ মার্কার। আচ্ছা, তো এখানে আমাদের কি বলছিলাম, একটা সাবজেক্ট অথবা ফাইনিট ভার্ব থাকবে। এখানে বিটাকে কি ফাইনিট ভার্ব বলা যায়? আমরা কি পড়ে আসছি না ফাইনিট ভার্ব, এবং একটু আগেই কিন্তু আমরা দেখলাম যে ফাইনিট ভার্ব, বি ভার্ব যেগুলো আছে সেগুলোকে কিন্তু ফাইনিট ভার্ব বলা যায়। ওকে, ঠিক আছে, তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তারপর ধরো সম্পদ ওয়ান্স এ টিচার হু উইল বি এক্সপিরিয়েন্স। এই হুটা কি বলতো, হুটা কিন্তু ক্লজ মার্কার, উইলটা কি আমার ফাইনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এগুলাকে আমরা কি বলতেছি, এগুলোকে কিন্তু আমরা বলতেছি ক্লজ, এগুলাকে আমরা বলতেছি ক্লজ, অথবা এগুলোকে আমরা বলতেছি বাক্যাংশ, ক্লজ অথবা বাক্যাংশ, ঠিক আছে। আচ্ছা আসো আমরা একটু ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বুঝি, ঠিক আছে, ফ্রেজ আর ক্লজের মধ্যে আমরা পার্থক্য বুঝি। আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি যে ফ্রেজ আর ক্লজ কি। ফ্রেজ মানে কি, ফ্রেজ ভার্সেস ক্লজ,
ফ্রেজ ভার্সেস ক্লজ। তোমরা আমাকে একটা কথা বলো তো, ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে শব্দগুচ্ছ। আর ক্লজ মানে কি? ক্লজ মানে বাক্যাংশ। ক্লজ মানে বাক্যাংশ। এখন ধরো আমি বললাম অন ফ্রাইডে মর্নিং। এখন লাস্ট ক্লাসের বা লাস্ট পোরশনটুকু দেখে তোমাদের কি একটা আইডিয়া হয়েছে না? অন ফ্রাইডে মর্নিং এটা কি বলো তো? এটা একটা ফ্রেজ। এটা একটা ফ্রেজ। কেন কি ভাই, কেন ভাইয়া? এখানে তোমার ফ্রাইডে মর্নিং নিয়ে বলা আছে, কোনো ফাইনিট ভার্ব নেই, বাট ফ্রাইডে মর্নিং নিয়ে বলা আছে। এটা কি আমার শব্দগুচ্ছ? এটা কি আমার শব্দগুচ্ছ? এবং আমার এটা কি একটা অর্থ কিংবা আংশিক অর্থ দিচ্ছে। আমার একটা আংশিক অর্থ দিচ্ছে না? শুক্রবার সকালে, শুক্রবার সকালে কি খাইতে গেছি না কি করছি শুক্রবার সকালে, সেটা কিন্তু বলা হয় নাই, অর্থাৎ আমার একটা আংশিক অর্থ দিচ্ছে। ঠিক আছে, ধরো আমি যদি এখন বলি এইটুকুকে সম্পদ ল্যান্ডেড ইন দ্য ইউএসএ, ঠিক আছে, অন ফ্রাইডে মর্নিং বললাম। তোমরা আমাকে এইটুকু বলো তো, এই যে সম্পদ ল্যান্ডেড ইন দ্য ইউএসএ, এইটা তোমার কি? তোমাদের বারবার বলছি, কি বলছি ভাইয়া বলো তো? তোমাদের আমি কি বলছি? যে আমার যেটা ক্লজ সেখানে একটা সাবজেক্ট থাকবে। এখানে সম্পদটা কি? সাবজেক্ট। আর যে ভার্বের সাবজেক্টের কি বলতো নাম্বার, পার্সন কিংবা টেন্স অনুসারে চেঞ্জ হয় সেটা ফাইনিট ভার্ব। তাহলে এটা কি পাস্ট টেন্সে ল্যান্ডটা কি ল্যান্ডেড হয়ে গেছে, তাহলে কি এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ফাইনিট ভার্ব। আর তাহলে তুমি আমরা বলো সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকলে এই পার্টটারে আমরা কি বলি? সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকলে এই পার্টটাকে আমরা বলি ক্লজ। এই পার্টটাকে আমরা বলি ক্লজ। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমার কি? ক্লজ। আর ওইটা কি ছিল? ওইটা হচ্ছে আমার ফ্রেজ। ওইটা হচ্ছে আমার ফ্রেজ। তাইলে আমরা কি বলতে পারি যে তোমরা কি এখানে বুঝতে পারছো যে কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ? খুব ইম্পর্টেন্ট, কিন্তু ফ্রেজ আর ক্লজ এতটুকু বুঝলেই ইম্পর্টেন্ট এবং এতটুকুতেই কাভার হয়ে যাবে। এখন এখানে কিছু বাংলা কথাবার্তা লেখা আছে, যা বললাম সেগুলাই হচ্ছে যারা জাস্ট ক্লাস স্লাইড দেখে নাও তারা হচ্ছে এটা রিডিং পড়বা। এটা কি পড়বা বলো তো? এটা হচ্ছে রিডিং পড়বা। এটা রিডিং পড়বা, রাইট? চলো আমরা একটু সামনে যাই। এখন হচ্ছে এই যে এগুলা যা বললাম সেটাই। এখন আমাদের ক্লজকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, আরো এক প্রকার আছে এগুলার বাদ দিয়ে, বাট এতটুকু আমরা জানি। একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে যে ক্লজটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, অন্য কারো হেল্প লাগে না। তাহলে কি সে স্বাধীন না? স্বাধীনভাবেই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাহলে সে কি বলতো? সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। যে ইন্ডিপেন্ডেন্ট সেই তো মেইন, রাইট? সেই কি প্রধান। তাই কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ। আর যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ কারো অধীনে, কারো সাহায্য লাগে, অন্য একটা ক্লজের সাহায্য লাগে নিজের অর্থটা ঠিকভাবে প্রকাশ করার জন্য। এছাড়াও আরেক ধরনের ক্লজ আছে কোঅর্ডিনেটিং, দরকার নেই, আমরা এইটুকু আগে আমরা খুব সুন্দরভাবে জানি। তারপরে হচ্ছে দেখো যে ক্লজ এই কথাগুলাই বলা আছে, অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়া নিজেই নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর নিজে সম্পূর্ণ অর্থ যদি প্রকাশ না করতে পারে, অন্য কারো হেল্প লাগে, তাহলে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ। যেরকম সম্পদ অফেন্স গোজ টু ইন্ডিয়া বিকজ হি লাভস ইন্ডিয়ান ফুডস। দেখো আমরা দাগটুকু দেখব। এখন এইটুকুকে যদি আমি বিচ্ছিন্ন করে ফেলি যে সম্পদ অফেন গোজ টু ইন্ডিয়া, এটারে যদি আমরা বিচ্ছিন্ন করে ফেলি তাহলে এটা কি হবে বলো তো? এইটা কি আমার নিজেই নিজের অর্থ ঠিকভাবে প্রকাশ করতে পারছে? নিজেই কিন্তু নিজের অর্থ ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারছে। তো এইটাকে কিন্তু আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এর কিন্তু আর কারো কোনো হেল্পেরই প্রয়োজন নেই। আর কারো কোনো হেল্পেরই
প্রয়োজন নাই। কিন্তু ভাইয়া তোমরা আমাকে বলো তো, এখানে আরেকটা জিনিসও আছে। ধরো আমার এই যে এই পার্টটুকুকে যদি আমি আলাদা করি, বিকজ হি লাভস দ্য ইন্ডিয়ান ফুড, কারণ সে ইন্ডিয়ান ফুড পছন্দ করে। ধরো এতটুকু নাই, কারণ সে ইন্ডিয়ান ফুড পছন্দ করে, এর কি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে না, সে কিন্তু এটার উপর নির্ভরশীল যে সম্পদ ইন্ডিয়া কেন যায়, কারণ সে ইন্ডিয়ান ফুডটাকে কি করে বলো তো, পছন্দ করে। তাহলে কি এই ক্লজটা এটার উপর নির্ভরশীল না, এবং এ কিন্তু নিজেই নিজের অর্থ ঠিকভাবে প্রকাশ করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের হেল্প লাগতেছে। সো এজন্য কিন্তু এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। চলো আমরা সামনে আগে এইটুকু বুঝতে পারছো? ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বুঝতে পারছো? হোপফুলি বুঝতে পারছো। তো চলো এখন আমরা চলে যাব হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজের প্রকারভেদ, এবং এখান থেকেই আমাদের প্রশ্ন আসে। সাবঅর্ডিনেটিং ক্লজকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করতে পারি। এই জিনিসটাই আমরা হচ্ছে আজকে প্রুফ করব, বা আমরা আইডেন্টিফিকেশন করব। আমাদের পরীক্ষায় এই নাউন ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডভার্ব ক্লজ কোনটা, এটা আসে। তার মানে আমাদের পরীক্ষায় কি আসবে বলো তো, আইডেন্টিফিকেশনগুলো আসবে। কোনটা কোন ক্লজ একটা বাক্য দিয়ে বলবে এটা কোন ক্লজ বলো। আইডেন্টিফিকেশন অফ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর কি বলতো, আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই 3টা ক্লজ আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলা থেকেই আমাদের প্রশ্নগুলো আসবে। তো চলো আমরা নাউন ক্লজ পড়ি। তো তোমাদেরকে একটু আগেই কিন্তু একটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে পজিশনিং সেন্স। বাক্যে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজের পজিশনিং সেন্স। যেরকম একটু আগেই বলছি, যে সমস্ত জায়গায় আমাদের বাক্যে নাউন বসতে পারে সেই সমস্ত জায়গায় আমাদের নাউন ফ্রেজ বসতে পারে, সেই সমস্ত জায়গায় আমার কি বসতে পারে বলো তো, নাউন ক্লজ বসতে পারে। তাইলে ভাই তোমরা আমাকে বলো এগুলোর মধ্যে পার্থক্য কি? যেটা নাউন সাধারণত এটা একটা ওয়ার্ড ধরবো, এটা কয়েকটা শব্দ, শব্দগুচ্ছ, আর এটা একটা বাক্যের অংশ, বাক্যাংশ। তাইলে নাউনের জন্য যা খাটে নাউন ফ্রেজের জন্য তা খাটে, নাউন ক্লজের জন্য তাই খাটে। তাইলে নাউন ফ্রেজ যেভাবে নির্ণয় করতাম নাউন ক্লজও ঠিক সেভাবেই নির্ণয় করব, ভাইস ভার্সা। নাউন যেভাবে নির্ণয় করতাম নাউন ফ্রেজও সেভাবে নির্ণয় করব, নাউন ক্লজও সেভাবে নির্ণয় করব। জাস্ট এটা একটা ওয়ার্ড, এটা কয়েকটা ওয়ার্ড, এটা একটা বাক্যের অংশ। তাইলে নাউন কোথায় বসতো? বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। তাহলে নাউন ফ্রেজটা কোথায় বসে আসছে দেখছি আমরা, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। নাউন ক্লজটা কোথায় বসবে? বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। বোঝা গেছে? বোঝা গেছে এটা? এটা যদি বোঝা যায়, ঠিক সেইভাবেই বাক্যে যে সমস্ত জায়গায় অ্যাডজেক্টিভ বসে ঠিক সেই সমস্ত জায়গায় অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, আর ঠিক সেই জায়গায় কি অ্যাডজেক্টিভ ক্লজ বসে। বুঝছি আমরা? ঠিক এইভাবেই আমাদের পজিশনিং সেন্স, যে সমস্ত জায়গায় আমাদের অ্যাডভার্ব বসে বা অ্যাডভার্ব যা যা কাজ করে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজও সেই কাজ করে, আর অ্যাডভার্ব ক্লজও কিন্তু সেই কাজগুলাই করে। এটা কি বাক্যে পজিশনিং সেন্স। বাক্যে পজিশনিং সেন্স। বাক্যে পজিশনিং সেন্স। তারপর হচ্ছে আমরা আসলে নাউন ক্লজটা পড়ি। তাইলে নাউন কই কই বসতো? বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। তাহলে যে ক্লজ বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করে, যে ক্লজ বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করে তাকে আমরা কি বলি? তাকে আমরা নাউন ক্লজ বলি। এখন নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার একটা কিন্তু চ্যাম্পিয়ন শর্টকাট দেখাইছিলাম, যে ওইটাকে তোমার যে মেইন ভার্বটা থাকবে কি দিয়ে প্রশ্ন করলে যে ফ্রেজটা পাই সেটা কি? সেটা হচ্ছে নাউন ফ্রেজ। সেম ঘটনা, কি দিয়ে প্রশ্ন করলে যে ক্লজটা পাবো সেটা হচ্ছে নাউন ক্লজ। সেম ঘটনা, যৌক্তিক প্রশ্ন করতে হবে, যৌক্তিক উত্তর পাবা। আচ্ছা, উই নো দ্যাট হি উইল পাস, এটা কি বলতো?
এটা কিন্তু আমার একটা নাউন ক্লজ। কিভাবে বুঝবো? আমরা একদম বেসিক ওয়েতে যাই। উই নো। আচ্ছা, প্রথমে আমরা যদি শর্টকাটটা দিয়ে প্রশ্ন করি, আমরা কি জানি উত্তরে কিন্তু এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। যেহেতু এটা কি আছে ভাই, আমাদের একটা সাবজেক্ট আছে, একটা ফাইনিট ভার্ব আছে, সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে। এখন একদম বেসিক ওয়েতে যাই। উই নো, আচ্ছা ভালো কথা, এটা কই বসছে ভাইয়া? এই জিনিসটা কোথায় বসছে? অবজেক্টের জায়গায় বসছে। তাহলে অবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন অথবা প্রোনাউন। এটা কি প্রোনাউন? কোনোভাবে দেখে মনে হয় কারো রিপ্লেসে বসছে, কারো রিপ্লেসে বসলেই তো প্রোনাউন। তো এটা কিন্তু কারো রিপ্লেসে বসে নাই, এটা কি তাহলে নাউন। আচ্ছা, এখন তোমরা আমারে বলো এটা ফ্রেজ না ক্লজ? সাবজেক্ট আছে, উইলটা কি একটা ফাইনিট ভার্ব হিসেবে এখানে বসছে, তাহলে এটা কি হবে বলো তো? সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব থাকলে সেটা কি? ক্লজ। তাহলে পুরাটাকে বলি নাউন ক্লজ। এটা হচ্ছে একদম বেসিক, এটা হচ্ছে বেসিক বের করার। আর এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। বুঝতে পারছি? তাহলে আমরা দুই ভাবেই, আমাদের কোনো প্রশ্ন আসলে আমরা দুই ভাবেই হচ্ছে যাচাই করে নিব, ঠিক আছে, যে কোনটা কি। ইট ইজ ট্রু দ্যাট দ্য গার্ল ইজ অনেস্ট, ঠিক আছে, এটা সত্য যে মেয়েটা সৎ। এখন এটা কোথায় বসছে ভাইয়া? এটা কোথায় বসছে? এটা অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বসতে পারে, আচ্ছা, বা প্রোনাউন বসতে পারে। এটা তো প্রোনাউন না, তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য গার্লও আছে, বি ভার্ব হিসাবে ইজও আছে, তাহলে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে। তাহলে সেটা কি বলতো? সেটা হচ্ছে ক্লজ। তাহলে পুরাটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ। ভাই এত কিছু বুঝি না, শর্টকাট বলেন। কি সত্য? উত্তরে এইটা। তাহলে এইটা কি? নাউন ক্লজ। তাহলে দুই ভাবেই কিন্তু বোঝাচ্ছি যে এটা কি আমাদের নাউন ক্লজ। এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। বুঝছি? জাস্ট এতটুকু বেসিক যদি আমাদের থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন বাকি এদের পজিশনটা আমরা একটু যাচাই বাছাই করব এবং আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, ধরো সম্পদ জোকস আর ভেরি ফানি। এখানে কি সাবজেক্ট আছে? কোনো ফাইনিট ভার্ব আছে না। তাহলে সেটা কি আমার ফ্রেজ। এটা কই বসছে? সাবজেক্টের জায়গায় বসছে। সাবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বসতে পারে। তাহলে পুরাটাকে বলবো নাউন ফ্রেজ। তারপর ধরো হোয়াট সম্পদ সেইস ইজ ভেরি ফানি। এখানে ঠিক আছে, সম্পদটা আমার এখানে সাবজেক্ট, এটার আমি ফাইনিট ভার্ব বলতে পারি। তাহলে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যদি থাকে তাহলে সেটারে আমরা কি বলতে পারি? আমরা সেটারে কিন্তু নিঃসন্দেহে বলতে পারি এটা একটা ক্লজ। আচ্ছা, এটা কোথায় বসছে ভাইয়া? সাবজেক্টের জায়গায় বসছে। সাবজেক্টের জায়গায় কে? নাউন অথবা প্রোনাউন। এটা তো প্রোনাউন না, তাহলে এটা কি? নাউন ক্লজ। তাইলে এখন ভাইস ভার্সাতে যাই, কি ভেরি ফানি? সম্পদ যা বলছে সেটা ভেরি ফানি, তাহলে এটা কি? নাউন ক্লজ। কি ভেরি ফানি? সম্পদের যোগগুলা ফানি, তাহলে এইটা হচ্ছে ফ্রেজ। কারণ এখানে কি আমার সাবজেক্ট আছে, ফাইনিট ভার্ব না। এখানে সাবজেক্ট ফাইনিট ভার্ব দুইটাই আছে, এজন্য এটা ক্লজ। বুঝছো? ওই যে বেসিক কথাটা বলছি যে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, অতটুকুই পড়াটা ছিল। বাকিটুকু নাউন ফ্রেজে যা পড়ছি জাস্ট ওইটার এক্সটেন্ডেড ভার্সনটা নাউন ক্লজ। বোঝা গেছে? তারপর আসো অবজেক্ট হিসাবে, দ্য ম্যান টোল্ড আস দ্য অ্যাড্রেস। এখন সহজ পথে যাই, আমাদের কি বলছে? দ্য অ্যাড্রেস। তাহলে এটা কি আমার নাউন ফ্রেজ। কারণ কি? এখানে আমার কোনো ফাইনিট ভার্ব নাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আমার ফ্রেজ। কিন্তু আমরা যদি বলি দ্য ম্যান টোল্ড আস হোয়ার হি লিভড, হিটা কিন্তু এখানে আমরা সাবজেক্ট ধরতে পারি, আর লিভডটা কি? একটা ফাইনিট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ। এটা কই বসছে? অবজেক্টের জায়গায় বসছে, তাই এটা কি? এটা হচ্ছে নাউন ক্লজ। তাই ওই মানুষটা আমাদের কি বলছিল? হোয়ার হি লিভড। বোঝা গেছে? এখন বুঝতে পারছো? এখন কি তোমরা বুঝতে পারছো যে হচ্ছে নাউন ফ্রেজ নাউন ক্লজ একই সুতায় গাঁথা? বুঝছো? একই সুতায় গাঁথা, জাস্ট চিনতে হবে অ্যাজ এন অবজেক্ট অফ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সাধারণত সেইটাই কি? প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে এখানে দাটা, এখানে পার্টিটা কি? এখানে হচ্ছে নাউন। তাইলে এখানে ধরো দাগটা এই যে এই পর্যন্ত ধরো বললাম যে আই ওয়াজন্ট আস্কড, কি আস্কড করা হয় নাই? অ্যাবাউট হু ওয়াজ ইনভাইটেড। তাইলে এখানে কি আমার ফাইনিট ভার্ব অবশ্যই আছে, তাহলে এটা কি হবে? নাউন ক্লজ। এটা হবে নাউন ক্লজ। এটা তো ছিল ভাইয়া। এখন আমাদের আরেকটা জিনিস হইতে হবে, যেটা আমরা একটা জিনিস দেখে খুব কনফিউজড হয়ে যাই, বাট এই কনফিউশনটা আমাদের কোনো অবস্থায় রাখা যাবে না। ভাইয়া রাখা যাবে না। সেটা হচ্ছে আমরা কিছু নাউন ক্লজ দেখতে ভুল করে ফেলি, বাট এই ভুলটা ভুলেও
কি করা যাবে না? করা যাবে না। আমি আসতেছি, জাস্ট আমাকে একটা মিনিট দাও, এসির পজিশনিংটা ঠিক করে নিই। ওকে, ঠিক আছে, যা 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 আছে আছে। তো এখন এটা দেখে আমরা অনেকে ভুল করে ফেলি, যেরকম আমরা কিছু স্পেসিফিক ওয়ার্ড মনে রাখবো বা ভার্ব মনে রাখবো। ধরো ওয়ান্ডার বলো, আস্ক বলো, ইনকোয়ার বলো, অ্যাডভাইস বলো, ডিসকাস বলো, এগুলার পরে আমার নাউন ক্লজ বসে এবং নাউন ক্লজটি দ্যাট দিয়ে শুরু না হয়ে ওয়াই, হাউ, ইফ, ওয়েদার এগুলা দিয়ে শুরু হয়। তাহলে আমাদের কি ওয়ান্ডার, আস্ক, ইনকোয়ার, অ্যাডভাইস, ডিসকাস, ঠিক আছে, ইত্যাদির পরে আমাদের কি নাউন ক্লজই বসবে। তার মানে এই ওয়ার্ডগুলো আমরা কি করব ভাইয়া, আমরা এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবো। একটু মনে রাখলে আমাদের লাইফটা ইজি হয়ে যাবে। তোমরা যে কোনো ভাবে মনে রাখতে পারো, দু একবার খাতায় লিখে কিংবা নেমোনিক্স দিয়ে, হোয়াট এভার ইউ প্রিফার, ঠিক আছে। তো এগুলা আমাদের যদি থাকে, আমাদের দ্যাট দিয়ে শুরু হয় না, আমাদের এই যে ওয়াই, হাউ, ইফ, ওয়েদার ইত্যাদি দিয়ে শুরু হয়। যেরকম সম্পদ আস্কড মি ওয়েদার আই উড হেল্প হিম। এখন দেখো এটা কিন্তু অবজেক্টের জায়গায় বসছে। আমরা যদি একদম বেসিকটা চিন্তা করি, এটা কিন্তু আমার অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন ক্লজ। সম্পদ আমাকে কি জিজ্ঞাসা করছে, উত্তরে কিন্তু এইটাই পাবো। তাহলে এইটাকে কি আমরা এমনিই তো নাউন ক্লজ বলতে পারি, বাট একটা স্পেশাল টাইপ, জাস্ট চিনায় রাখতেছি, ঠিক আছে। তারপর ধরো আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন। আমি কি দেখে ওয়ান্ডার হই, কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবো সেটাই কি আমার নাউন ক্লজ, সেটাই আমার কি ক্লজ বলো তো? নাউন ক্লজ। আর এটা কই বসছে? অবজেক্টের জায়গায়। অবজেক্টের জায়গায় কে বসবে? নাউন ক্লজ বসবে। সম্পদ আস্কড মি হু গট ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড ইন 2024। এখন কি আস্ক করছে? উত্তরে কিন্তু আমরা এটা পাচ্ছি, এটা নাউন ক্লজ। এটা কই বসছে? অবজেক্টের জায়গায় বসছে। তাহলে এটা কি আমাদের নাউন ক্লজ। বোঝা গেছে? এটা থেকে রিসেন্টলি একটা কোশ্চেন আসছে জিএসটিতে, এজন্যই এটা দেখাই দিলাম। আগেও দেখাইছি, এখনো দেখাইলাম। দেখো, হি আস্কড মি ওয়েদার আই উড হেল্প হিম। বলো এটার উত্তর কি হবে? মাত্র পড়ে আসছি। প্রত্যেকটা এক্সাম্পলও কিন্তু তোমার কোথা থেকে তোলা বলো তো? প্রত্যেকটা এক্সাম্পল তোমার যেখান থেকে আসছে পরীক্ষায় সেখান থেকে তোলা। তাহলে আমাকে এটা বলো তো, এটা কি হবে? আমাকে কি জিজ্ঞাসা করছিল? ওয়েদার আই উড হেল্প হিম। এটা কই বসছে? অবজেক্টের জায়গায় বসছে। তাহলে দুইটা জিনিসকে রিলেট করে আমি কি বলতে পারি? এটা আমাদের কি ক্লজ? নাউন ক্লজ। দেখো ক্লজ কিভাবে বুঝলাম ভাই? সাবজেক্ট হিসেবে আই আছে, উড হেল্প আছে, ঠিক আছে, সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে, তাই কি এটা হচ্ছে আমাদের ক্লজ, ঠিক আছে। বলো, হোয়াট হি সেজ ইজ ট্রু। এটা কি হবে জিএসটিতে? কি সত্য? সে যা বলছে সেটাই সত্য। সহমত ভাই, সে যা বলছে সেটাই সত্য। তাহলে এইটা কই বসছে? আমার সাবজেক্টের জায়গায় বসছে। এবং কি দিয়ে প্রশ্ন করলে কি আমি যৌক্তিক উত্তরও পাচ্ছি, এটা কি নাউন ক্লজ। খুব সহজ, খুব সহজ। বোঝা গেছে? এখন চলো আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা দেখে নিই। এখন আমরা কি দেখবো বলো তো? এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা দেখবো। অ্যাডজেক্টিভ ক্লজ আরো সহজ। আমরা কি পড়ে আসছি ছোটবেলা থেকে? যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝায়, সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মেইন কাজ কি? নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা, নাউন এবং প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া, তাদেরকে বিশেষায়িত করা। তাইলে আমরা অ্যাডজেক্টিভ, তোমার ফ্রেজটা যে যে জায়গায় বসতো, ক্লজটাও সেই সেই জায়গায় বসতে পারবে। অ্যাডজেক্টিভটা যে যে জায়গায় বসতো, অ্যাডজেক্টিভ ফ্রেজটাও সেই সেই জায়গায় বসতে পারবে, অ্যাডজেক্টিভ ক্লজটাও সেই সেই জায়গায় বসতে পারবে। পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড সাধারণত, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজটা কয়েকটা ওয়ার্ড বা শব্দগুচ্ছ, আর অ্যাডজেক্টিভ ক্লজটা কি বাক্যাংশ। বুঝছো? এতটুকু যদি তুমি কথা বুঝো, তোমার পড়া শেষ, তোমার আর এখানে পড়ার কিছু নাই। তো এখানে আমাদের একটা আইডেন্টিফিকেটিভ ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে ক্লজ নাউন বা প্রোনাউনের নিকটে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে, মডিফাইটাই মেইনলি করে, তাকে আমরা কি বলি বলতো? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। চেনার উপায় কি? এইটা মানে তোমাদের লেভেল পর্যন্ত 100% ইফেক্টিভ, তোমাদের লেভেল পর্যন্ত, ঠিক আছে। একটা এই রুলসের ডিফারেন্স আছে, বাট ওইটা দরকার নেই আপাতত। 100% না লিখি, 99% 99 লিখি। আচ্ছা, ধরো তোমাদের লেভেল পর্যন্ত পার, তাহলে কি সাধারণত নাউনের পরে বসে। তার মানে ধরো এই জায়গায় দাগ দেওয়া একটা ক্লজ, এই জায়গায় একটা দাগ দেওয়া, ঠিক আছে। আর এখানে আমার কে কে আছে? একটা নাউন আছে। তাহলে এইটা কি? এই নাউনটা সম্পর্কে কথা বলতেছে। তাহলে এটা কি
এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো, তুমি অ্যাডজেক্টিভ ক্লজ এমনিই চিনবা, তুমি এমনিই চিনবা। দেখো, দিস ইজ দ্য পেন হুইচ ইজ নাইস, এই ফরমেশনটা খেয়াল করো। এটা কে ভাইয়া? এটা হচ্ছে আমার নাউন। নাউনের ঠিক পরে বসে পেন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে নাউনকে মডিফাই করতেছে। নাউনকে মডিফাই করলে সেটা কি হয়? সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে ইটস এ মিস্ট্রি ওয়্যার হি লিভস, এখানে মিস্ট্রিটা এটা কি ভাইয়া বলতো? এটা কিন্তু আমাদের একটা নাউন, এটা আমাদের একটা নাউন। তাহলে নাউনের ঠিক পরে বসছে, নাউনের ঠিক পরে বসে সেটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে আমাদের এই ফরমেশনটা কি ঠিক আছে? ফরমেশনটা কি ঠিক আছে বলতো? আমাদের কিন্তু এই ফরমেশনটা একদম ঠিক আছে। তাহলে এইটা আমার কি হয়ে যাবে? এটা আমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝছো? অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে পারছো? এখন অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে হচ্ছে বের করবা? খুব সহজ। অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে বের করবা? নাউন বা নাউন ফ্রেজের ঠিক পরে বসে। এটা তো বুঝতেই পারছি, দ্য ম্যাগাজিন, এই যে, তার মানে কি আমার ধরো এই যে এখানে আমার একটা ক্লজ আছে, এখানে আমার একটা ক্লজ আছে, আর এখানে আমার কি আছে বলো তো? নাউন আছে। তাহলে এই যে এই ক্লজটা, এই ক্লজটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। তাইলে এইটা কি হবে? দ্য ম্যাগাজিন দ্যাট রওশন ওয়ান্টেড টু হ্যাড অলরেডি বিন চেকড আউট, এটা আমার কি হবে? এটা আমার হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এগুলাই পরীক্ষায় আসবে, এগুলাই পরীক্ষায় আসবে, এগুলাই ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তারপর কি? দ্য নিউরোলজিস্ট ইজ এ ডক্টর, এইটা কি ভাইয়া? ডক্টরটা কি নাউন? তাহলে নাউন আছে, তারপর এই যে এইটা আছে, এখানে একটা ক্লজ আছে। তাহলে এখানে কি ডক্টরটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে না? হু স্পেশালাইজড অন নার্ভাস সিস্টেম। তাহলে কি এটা তো ডেফিনেটলি আমার অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি ক্লজ? এটা হবে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। এই ফরমেশনগুলো বুঝলেই তোমার লাইফ একদম ইজি। কে বলে ফ্রেজ ক্লজ কঠিন? কঠিন লাগতেছে? খুব সহজ। এই যে ভাইয়া আসি দেখাই দিচ্ছি, খুব সহজ এগুলা। দেখো, এইখানে তোমাদের অনেকের প্রবলেম হয়, এটা একদম মানে খেয়াল করো না। ইউ সি বাট ইউ ডোন্ট অবজার্ভ, তোমরা এই ছোট্ট জিনিসটা খেয়াল করো না, এবং অনেকের এজন্য কিন্তু মার্কস কাটা যায়, অনেকের এজন্যই কিন্তু মার্কসটা কাটা যায়। ধরো আমরা বললাম যে নাউন ক্লজটা কই বসে? সাধারণত আমাদের সাবজেক্ট, অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট হিসেবে বসে। আর অ্যাডজেক্টিভ ক্লজটা কি? সাধারণত নাউনের পরে বসে। অর্থাৎ এই যে আমার একটা নাউন, এর পরে আমার একটা ক্লজ আছে, এর পরে আমার একটা ক্লজ আছে, এবং এই ক্লজটা যদি এই নাউনটা সম্পর্কে মানে কি করে আমার বলো তো? একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইটাকে আমরা গ্রামারিয়ানরা অনেকে এই যে তোমার নাউনটা, এটাকে অ্যান্টিসিডেন্ট বলে, এটাকে অ্যান্টিসিডেন্ট অথবা পূর্বপদ বলে। অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। তাইলে তোমরা আমাকে বলো ভাইয়া, এই অ্যান্টিসিডেন্ট কিংবা পূর্বপদটা যদি থাকে বা নাউনটা থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। আর এই জায়গায় কি কোনো নাউনের ব্যাপার স্যাপার নাই, নাউন ক্লজ আবার নাউনের ব্যাপার স্যাপার কি, রাইট? তাইলে তোমরা আমাকে বলো তো, আই নো হু কেম, আমি জানি কারা আসছে। আমি কি জানি? কারা আসছে, হু কেম জানতেছি। তাহলে এটা আমার কি হবে? এটা আমার নাউন ক্লজ, প্লাস এটা কই বসছে? অবজেক্টের জায়গায়। তাইলে এটা আমরা বলবো নাউন ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ ভাইয়া বুঝলাম। এখানে দেখো হু কামটাই আছে, কিন্তু হু কামের ঠিক আগে দ্য ম্যান আছে। এটা কি আমার একটা নাউন, বা এটাকে কি আমরা বলতে পারি না একটা অ্যান্টিসিডেন্ট? এটাকে কি আমরা বলতে পারি না একটা অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ? তাইলে আমাদের এইটার আগে যেহেতু একটা নাউন আছে, এই পার্টটাকে আমরা কি বলবো? আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? তার মানে কি আমার এই পার্টটা আমার খেয়াল করতে হবে আগে নাউন আছে কিনা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই আই সে সো, আমি কি বলছি আমি সেটা বুঝি না, আর এটা অবজেক্টের জায়গায় বসছে। তাহলে এটা কে? এটা হচ্ছে আমার নাউন ক্লজ, এনসি লিখলাম। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন, এখানে রিজনটা কি ভাইয়া? রিজনটা কিন্তু এখানে নাউন অথবা অ্যান্টিসিডেন্ট।
তাহলে এই পার্টটা আমার কি হবে, এই পার্টটা কিন্তু আমার বোঝাই যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজটাই হবে, অ্যাডজেক্টিভ ক্লজটাই হবে। ঠিক আছে, টেল মি কি বলবো, প্লাস এটা অবজেক্টের জায়গায় বসছে, এটা কি নাউন ক্লজ। টেল মি দ্য টাইম, এখানে কি অ্যান্টিসিডেন্ট আছে, তাহলে এটা কি, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো বাকিগুলা নিজেরা প্র্যাকটিস করব, বাকিগুলা কি করব বলো তো, নিজেরা প্র্যাকটিস করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটা আমাকে বলো তো কি হবে, দিস ইজ দ্য বুক আই লস্ট, দিস ইজ দ্য বুক আই লস্ট, এটা কি হবে উত্তরটা বলো তো, এটা কি হবে, এখানে হচ্ছে দ্য বুক, এইটা কি ভাইয়া, এটা হচ্ছে নাউন, তাহলে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এই যে নাউন প্লাস এই ফরমেশনটা একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এবং এটা কি একটা ক্লজ, যেহেতু একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো, এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য বুঝো না, সো এই পার্থক্যটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে, বুঝছো, এই পার্থক্যটা আগে বুঝতে হবে, নইলে অপশনে যদি ফ্রেজ আর ক্লজ একসাথে থাকে তোমরা কিন্তু গুলায় ফেলবা। দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, এইটা কি হবে বলো তো, এইটা কি হবে, দিস ইজ দ্য পেন আই লস্ট ইয়েস্টারডে, এইটা কি হবে, দেখো এইটা কি আছে বলো তো, এখানে কিন্তু অলরেডি আমার একটা নাউন আছে, এবং এই নাউনটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা নাউনটাকে মডিফাই করতেছে, তাহলে কি আইটা সাবজেক্ট লসটা ফাইনাইট ভার্ব, তাহলে এটাকে কি আমরা নিঃসন্দেহে বলতে পারি না, এটা কি হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, বুঝছি, এগুলা নিজেরাই পারবা, এগুলা নিজেরাই পারবা। তো চলো আজকের দিনের আমাদের লাস্ট ক্লজটা পড়ি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লজ। অলরেডি কিন্তু আমরা অ্যাডভার্ব পড়ে আসছি। অ্যাডভার্ব কি বলতো, নাউন প্রোনাউন ছাড়া বাকি যে পার্টস অফ স্পিচ সেগুলাকে কি করে বলতো, মডিফাই করে। স্পেশালি অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, এক কথায় আবার বলতেছি, সে হচ্ছে অ্যাডজেক্টিভকে করে, অ্যাডভার্ব নিজেকে করে, কিংবা ভার্বকে করে মডিফাই। আর আমরা অ্যাডভার্ব সহজে কিভাবে চিনি, এমপিটিআর দিয়ে, অর্থাৎ কোনো কিছুর ম্যানার বা কাজটা করার ধরন, বা পিতে হচ্ছে প্লেস, কাজটা কোথায় হচ্ছে, কাজটা করার স্থান, তারপরে হচ্ছে টিতে হচ্ছে টাইম, কাজটা কোথায় হচ্ছে সেটা, আরতে হচ্ছে রিজন, অর্থাৎ কাজটা কেন হচ্ছে কারণটা। অর্থাৎ আমরা যদি হাউ দিয়ে, হোয়ার দিয়ে, ওয়েন দিয়ে, তারপরে হচ্ছে আমাদের কি ওয়াই দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তরে আমরা যেটা পাবো সেটা কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাইলে কয়েকটা শব্দ এরকম মিলে বা শব্দগুচ্ছ যদি অ্যাডভার্বের মতো কাজ করে সেটা অ্যাডভার্ব ফ্রেজ, আর বাক্যাংশটা যদি অ্যাডভার্বের মতো কাজ করে সেটা অ্যাডভার্ব ক্লজ। এতটুকুই আমাদের পড়া, বুঝছো, এতটুকুই আমাদের পড়া। এই যে যেগুলা বললাম এইটা প্লাস এই যে চেনার উপায় কি, ওয়েন, হাউ, ওয়্যার, ওয়াই দিয়ে প্রশ্ন করা। এখন এইটা কি, ওয়েন মানে কি আমাদের, ওয়েন মানে তো আমাদের এখানে টাইমকে বোঝাচ্ছে। হাউ মানে কি, কোনো একটা কাজ কিভাবে হচ্ছে সেটা ম্যানার বা ধরন। হোয়ারটা কি, প্লেসকে বোঝাচ্ছে। ওয়াইটা কি, রিজনকে বোঝাচ্ছে। ঠিক আছে, বুঝছি আমরা। বিকজ হি লাভড হার হি ডিড নট বিলিভ দ্যাট শি ওয়াজ হ্যাভিং অ্যান অ্যাফেয়ার, এটা কি আমার রিজন বোঝাচ্ছে না, সে তাকে ভালোবাসতো, এজন্য বোঝে নাই যে সে একটা অ্যাফেয়ারে ছিল, আলাদা একটা অ্যাফেয়ারে ছিল, কেউ অন্যভাবে নিও না, এটা আসা প্রশ্ন। তো এটা কি একটা রিজন, বা এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাবো, ওয়াই দিয়ে প্রশ্ন করলে পাবো, তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, এটাকে কিন্তু আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। তারপরে আসো when he came we started, তাইলে এটা কি আমাদের একটা টাইম বোঝাচ্ছে, বা আমরা যদি এটাকে we started, when did we start প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তরে এটা পাচ্ছি, তাহলে এটা কি আমাদের অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। বুঝছো, বুঝতে পারছো বলো তো, এগুলা পারবা, এগুলা নিজেরা প্র্যাকটিস করবা, এগুলা নিজেরা প্র্যাকটিস করবা, খুব সহজ এগুলা, বুঝছো, এগুলা খুবই সহজ। তাইলে চলো আমাদের পরীক্ষায় আসা কিছু কোশ্চেন আমরা হচ্ছে সলভ করি। দেখো এখানে অনেক কিছু আছে, কোনটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমি কিন্তু বারবার বলছি যে অ্যাডভার্ব ক্লজ তোমার কি কারণ বোঝায়, অর্থাৎ বা শর্ত বোঝায়। তাহলে উই ক্যান বি অ্যালাউড হিয়ার অনলি ইফ, যদি আমরা এটা স্টুডেন্ট হই, তাহলে এটা আমার কি একটা শর্ত বোঝাচ্ছে,
কাইন্ড অফ কারণ বোঝাচ্ছে, এজন্য এটাকে আমরা কি বলবো বলো তো? এজন্য এটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। এজন্য এটাকে আমরা কি বলবো বলো তো? আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, তারপর কি? হি ওয়াজ সো হাংরি দ্যাট হি বিগ্যান টু ইট গ্রিডিলি, এটাও তো আমার একটা কারণই বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? অ্যাডভার্ব ক্লজ। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, এটা কি? স্ট্রাইকটা এখানে কিন্তু ভার্ব, তাইলে আরেকটা ওয়েতেও কিন্তু আমরা বুঝতে পারি কোয়েশ্চেন সলভিং, ভার্বটাকে কে করতেছে? মডিফাই করতেছে, তাহলে এটা কি আমার অবশ্যই অ্যাডভার্ব, ভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুইটাই আছে, তাই কি এটা ক্লজ, তাহলে পুরাটা কি আমার অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। বিহেভ অ্যাজ জেন্টলম্যান বিহেভস, এটাও কি ভার্ব, ভার্বের পরে বসে ভার্ব সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা কার মতো কাজ করতেছে? অ্যাডভার্ব। আর এইটা তোমার কি সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাকে কি বলবো আমরা? অ্যাডভার্ব ক্লজ বলবো, আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো। বুঝছো? জাস্ট এইটা হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা পারলে আমি বুঝবো যে না তোমরা সব বুঝতে পারছো। এটা আমাকে কমেন্টে সবাই জানাবা, এটা আমাকে সবাই জানাবা যে এটা কি হবে, এটা কি হবে, উত্তরটা আমাকে জানাও। সাবঅর্ডিনেট ক্লজ তো ঠিক আছে, বাট এটা কি ক্লজ? দেখো এটা কিন্তু খুব সহজ। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, ভাই এখানে প্লেস আছে না? প্লেসটা কি আমার একটা নাউন না? তাইলে নাউনের ঠিক পরে যদি এখানে একটা ক্লজ থাকে এবং সে যদি নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় বা নাউনকে মডিফাই করে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো তো এই ফরমেশনটা মিলাইতে পারো কিনা এটার সাথে? এই ফরমেশনটা মিলাইতে পারো কিনা? নাউন আছে, নাউনের ঠিক পরে বসছে প্লেস, কোন প্লেস? যে জায়গাটায় আমি জন্মাইছি, তাইলে কি এটা নাউনকে মডিফাই করতেছে, তাহলে এটা কি আমার একটা অ্যাডজেক্টিভ বুঝতে পারলাম। আর ভাইয়া ক্লজটা কিভাবে বুঝবো? ক্লজটা বুঝবো এই যে সাবজেক্ট আই আছে, বি ভার্ব হিসেবে ওয়াজ আছে, বি ভার্ব কি একটা ফাইনাইট ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সেটা কি বলতো? সেটা হচ্ছে ক্লজ। তাহলে কি অ্যাডজেক্টিভ ক্লজ? হ্যাঁ, উত্তর ঠিক আছে, উত্তর হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই ছিল আমাদের হচ্ছে ফ্রেজ আর ক্লজের ক্লাসটা। তো তোমাদের কেমন লাগছে ফ্রেজ এন্ড ক্লজের ক্লাসটা অবশ্যই জানাইও, ঠিক আছে? এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিও।